আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে আপনাদের আজকের এই ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে গণতন্ত্র আছে কি নেই এটি নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্ক নানা মহলে আছেও। কোন ধরনের বাংলাদেশে গণতন্ত্র আছে, বাংলাদেশের গণতন্ত্রের ধরন ধারণ কি, সেটি নিয়ে নানা রকমের আলোচনা আমাদের সমাজ আছে। এই গণতন্ত্র আছে না নিখোঁজ, আলী রিয়াজের সর্বশেষ বই নিখোঁজ গণতন্ত্রের শিরোনামকে যদি বিবেচনায় নিই, গণতন্ত্র যদি না থাকে সেটি নিয়ে হয়তো খোঁজাখুঁজিও চলতে পারে। এবং আমরা যদি সর্বশেষ সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভিডেমের অর্থাৎ ভ্যারাইটিস অফ ডেমোক্রেসির যে সর্বশেষ প্রতিবেদন, যে উদার গণতান্ত্রিক দেশের সূচকে বাংলাদেশের অবস্থান কোথায়, সেটি ক্রমাগত নিম্নগামী আমরা দেখতে পাচ্ছি। 179টি দেশের মধ্যে বাংলাদেশ এখন 154তম। এবং ভিডেম যেমনটা বলছে যে বাংলাদেশে এখন নির্বাচন ভিত্তিক এক ধরনের স্বেচ্ছাতন্ত্র চলছে। কেউ কেউ এখানে কর্তৃত্ববাদী শাসনের কথা বলছেন, এবং কেউ কেউ এই বিতর্ক বাংলাদেশে করছেন যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, গণতন্ত্র থাকুক কিংবা নাই থাকুক, উন্নয়ন দিয়ে হয়তো পেট পুড়বে কিনা সেটি নিয়েও নানা রকমের ভাবনা চিন্তা চলতে পারে বাংলাদেশে। এবং এই উন্নয়ন আবার কোন ধরনের উন্নয়ন, এই উন্নয়নের পেছনে কত ব্যয় হচ্ছে, কত লুটপাট হচ্ছে, কত অর্থ পাচার হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা বাংলাদেশের সমাজে রাষ্ট্রে আছে। কিন্তু আলোচনা কতটা করা যাচ্ছে, এখানে চিন্তা স্বাধীনতা, এখানে মানুষের অধিকার কতটা আছে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আমাদের সমাজে আছে। এইসব প্রশ্ন আলোচনা বিতর্ক থাকুক কিংবা না থাকুক, একটি বিষয় অত্যন্ত জাজ্বল্যমান এখানে প্রমাণিত যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 বা 2018 মতো একটি আইন এখানে আছে, এবং যে আইনের ফলে এটি মোটামুটি ভাবে প্রমাণিত যে এখানে চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, লিখবার স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা অনেকখানি খর্ব হয়েছে। এবং এটি নিয়েও কতটা হয়েছে কতটা হয়নি সেটি নিয়েও নানা রকমের আলোচনা, নানা রকমের প্রশ্ন অনেকের মধ্যে আছে। কিন্তু আমরা জানি যে এই আইনের অধীনে একজন লেখকের মৃত্যু হয়েছে কারাগারে বন্দী অবস্থা থাকায়। আমরা জানি যে এই আইনের অধীনে 9 বছর কিশোরও কারাদণ্ডে দণ্ডিত, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি এই আইনের অধীনে অনেকে নানা রকমের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। এবং এই আইনের সবচেয়ে বড় দিকটি যে আইনের ফলে, আইনের যেভাবে প্রয়োগ হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এই আইনে যে মামলাগুলো হচ্ছে তার অধিকাংশ, প্রায় সিংহভাগ মামলা বা প্রায় সকল মামলাই আসলে নিষ্পত্তির দিকে যায় না। আমরা যদি জেনেছি মাত্র 2টো মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এই মামলার ফলে সবাইকে নানাভাবে ঝুলে থাকতে হচ্ছে এবং তাকে আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে, তাকে নানা বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে, সারাক্ষণ একটা ভয়ের মধ্যে, শুধু তাকেই না, তার চারপাশের মানুষকে, তার পরিবারের সদস্যদের এর মধ্যে থাকতে হচ্ছে। সেন্টার ফর, আমরা জানি যে এই আইনটি 2018 সালের অক্টোবরে জাতীয় সংসদে পাশ হয়, এবং তারপর থেকে এই আইনের প্রয়োগ, অপপ্রয়োগ, অপব্যবহার নানাভাবে হচ্ছে। এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর পক্ষ থেকে আমরা 2020 সালের 1 জানুয়ারি থেকে এই আইনের অধীনে যত মামলা হয়েছে সেই মামলাগুলোকে ট্র্যাক করবার চেষ্টা করছি। অর্থাৎ মামলাগুলোর গতিবিধি কি, প্রতিটি মামলায় কি হচ্ছে না হচ্ছে সেটি বোঝার চেষ্টা করছি। এটি নিয়ে আমরা একটি ওয়েবসাইট করেছি, freedominfo.net, যেটি ডিএসএ ট্র্যাকার এই ওয়েবসাইটের শিরোনাম, এবং যেখানে আমরা এই মামলাগুলো ট্র্যাক করবার চেষ্টা করছি। সেখানেও যে চিত্র আমরা পেয়েছি সেটি মোটেই সন্তোষজনক নয়। অর্থাৎ সব বিলিয়ে ডিএসএ বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এর ফলে বাংলাদেশে মানুষের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার চিত্রটি, সেটি বোঝার চেষ্টা করছি আমরা। এবং সেটি বোঝার জন্যই আজকের এই আলোচনা। খানিকটা উন্মুক্ত গণমাধ্যমের আমাদের সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারাও এই আলোচনায় যুক্ত হবেন, এই সংবাদ সংগ্রহের জন্য যুক্ত হয়েছেন অনেকে ইতিমধ্যে। সো আপনারা যারা আলোচনায় অংশ নেবেন আজকের এই ওয়েবিনার, আমরা জানি যে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে প্রফেসর আলী রিয়াজ রয়েছেন, তিনি কিনোট স্পিকার আজকের এই আলোচনায়। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আমাদের সঙ্গে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রেসিডেন্ট এবং এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য, ইংরেজি নিউজ সম্পাদক নুরুল কবির রয়েছেন আমাদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর আসিফ নজরুল আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন, এবং সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই আলোচনায় যুক্ত হবেন, তিনিও আলোচনা করবেন। আমরা আশা করবো যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে পারবো। আমি অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং
আটলান্টিক কাউন্সিলের সিনিয়র নন রেসিডেন্ট ফেলো এবং সেই সঙ্গে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর প্রতিষ্ঠা মণ্ডলীর সদস্য, এবং যিনি আসলে এই আমাদের ডিএসএ ট্র্যাকার যে তার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, এবং আজকে তিনি আমাদের পক্ষ থেকে সিজিএস এর পক্ষ থেকে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করবেন যে সর্বশেষ চিত্র সিজিএস কিভাবে দেখছে, এবং আলী রিয়াজ এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন, প্রফেসর আলী রিয়াজ, তার সঙ্গে কয়েকজন গবেষণা সহকারী আছেন। আমি প্রফেসর আলী রিয়াজ আপনাকে অনুরোধ করছি আলোচনা শুরু করবার জন্য এবং আপনার প্রতিবেদন সর্বশেষ ফাইন্ডিং যেগুলো আছে সেগুলো উপস্থাপন করবার জন্য। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ জিলুর। যেমনটি আপনি বলছিলেন যে গত 3 বছর ধরেই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আলোচনা চলছে। 2017 সালের শেষ দিকে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রস্তাবটা প্রথম উপস্থাপিত হয় তখন থেকেই এই আলোচনার সূচনা, এবং পরবর্তী সময়ে 2018 সালের অক্টোবর মাসে এটি কার্যকর হয়েছে। আলোচনা হয়েছে আইনের বিভিন্ন দিক নিয়ে, এবং বিভিন্ন রকম প্রতিষ্ঠান যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত, গণমাধ্যমের সঙ্গে জড়িত, বাক স্বাধীনতার সঙ্গে যুক্ত এবং মানবাধিকার সংগঠন তারা আপত্তি করেছেন দেশে এবং দেশের বাইরে। এ নিয়ে যে সমস্ত আপত্তি তোলা হয়েছে সে সমস্ত আপত্তি দুর্ভাগ্যজনকভাবে একমাত্র পুলিশের পক্ষ থেকে তোলা আপত্তি ছাড়া আর কারো আপত্তি গ্রহণ করা হয়নি, এবং এক পর্যায়ে সম্পাদক পরিষদ বলেছিলেন যে এটা একটা দুঃস্বপ্ন তৈরি করবে। সম্প্রতি অর্থাৎ গত বছর 2020 সালের মে মাসে এসে তারা বলেছেন যে আশঙ্কা তারা করছিলেন সেই আশঙ্কায় বাস্তবায়িত হয়েছে। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আলোচনার মধ্যে আমরা এতদিন পর্যন্ত দেখেছি দীর্ঘদিন যাবৎ যে আইনের বিভিন্ন ধারাগুলোর যেই ধরনের ব্যবহার হতে পারে এবং যে আশঙ্কাগুলো করা হয়েছিল সেই আশঙ্কাগুলো প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে যেহেতু 2018 সালের অক্টোবর মাসে এই আইন চালু হয়েছে, এখন পর্যন্ত আসলে যথেষ্ট পরিমাণে তথ্য পাওয়া গেছে, যে তথ্যগুলো আমরা আসলে গত বছর অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাস থেকে এবছরের মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত সংগ্রহ করেছি, এবং তার ভিত্তিতেই আমাদের যেই তথ্যাদি আছে সেই তথ্যাদিগুলি আমি সামান্য উপস্থাপন করে আলোচনায় যেতে চাচ্ছি। আমাকে এই গবেষণায় সাহায্য করেছেন 3 জন, আরিফ আহমেদ, আরমান মিয়া এবং আব্দুল আল জাফরি। আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সেগুলো আমরা যেভাবে সংগ্রহ করেছি সেটা হচ্ছে সরকার অনুমোদিত যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, অভিযুক্ত কিংবা তাদের পরিবার এবং বন্ধু বান্ধব, অভিযুক্তদের আইনজীবী, থানা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। এরপর আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে যাতে করে এই তথ্যগুলো যাচাই বাছাই করা যায় এবং যথেষ্ট পরিমাণে নির্ভুলতা বা নির্ভুলভাবে এগুলো উপস্থাপন করা যায়। তার ভিত্তিতে আমরা যে তথ্যটা পেয়েছি, এবং সেটা একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 2018 সালের অক্টোবর মাসে এই আইন চালু হওয়ার পর থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে একটা বড় রকমের ঝামেলা থেকে যাচ্ছে। বিভিন্ন রকম সংগঠনের কাছে দেখা যাচ্ছে বিভিন্ন রকম তথ্য আছে, কারণ বিভিন্ন সূত্র থেকে সরাসরি ভাবে পুলিশের দপ্তর থেকে যে সমস্ত সূত্র দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, সেগুলো অনেক ক্ষেত্রে পুরনো তথ্য। এই যেমন ধরা যাচ্ছে যে এখন পর্যন্ত যে ডিজিটাল আইনের সিকিউরিটি অ্যাক্টের যে গত বছরের আগস্ট মাসের পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার, এবং সেই হিসেবে তারা বলছেন যে প্রায় 699টা মামলা হয়েছে। আবার সাইবার ট্রাইব্যুনালের তথ্য মতে 2020 সালের প্রথম 9 মাসে মামলা হয়েছে 800-এর বেশি। এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সমস্ত মামলার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা গেছে সেগুলোর দিকে আমরা নজর দিয়েছি, এবং তাতে কি দেখা যাচ্ছে যে আমরা 426টা মামলার আসলে মোটামুটি সার্বিক তথ্য অন্ততপক্ষে যতদূর তথ্য সংগ্রহ করা সম্ভব এই পর্যন্ত আমরা সেগুলো সংগ্রহ করেছি, এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা এ পর্যন্ত এই 426টা মামলায় সব মিলে 913 জন আসলে অভিযুক্ত হয়েছেন, 273 জন আটক হয়েছেন, এবং মোট অভিযোগকারী হচ্ছে 426 জন। আমরা এর থেকে বোঝার চেষ্টা করেছি যে আসলে যারা অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন, কারা অভিযোগ করছেন, কারা অভিযুক্ত হচ্ছেন। এই প্রোফাইলগুলো দেখলে আসলে একটা ধারণা পাওয়া যাবে যে আসলে এই মামলাটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে, যে সমস্ত আশঙ্কার কথা বলা হয়েছিল সেসব আশঙ্কা ঠিক কিনা। প্রথম যদি আমরা দেখি যে যারা অভিযুক্ত হয়েছেন তারা কার, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে সাংবাদিক। যদিও এটা ঠিক যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, অর্থাৎ 14% মতো আমরা যতগুলো তথ্য জোগাড় করতে পেরেছি তাতে দাঁড়াচ্ছে প্রায় 14% মতো হচ্ছে রাজনীতিবিদ।
এবং এই রাজনীতিবিদদের বিরুদ্ধে যেমন অভিযোগ করা হচ্ছে, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে এক ব্যাপক সংখ্যক অর্থাৎ 13% মতো অভিযুক্ত হচ্ছেন আসলে সাংবাদিক। এবং এর এর মধ্যে তাদের বয়সের দিক থেকে যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি প্রায় 80% হচ্ছেন যারা 18 থেকে 40 বছর বয়স্ক। অর্থাৎ বাংলাদেশের যে তরুণ এবং অ্যাক্টিভ লোকজন আছেন, তারা ধরুন সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিকতায় এবং কথাবার্তা বলার ক্ষেত্রে একটি সমাজের, একটি দেশের সবচেয়ে তরুণ অংশ এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে যে প্রায় 80%ই কোনো না কোনো ভাবে এই সমস্ত এই একটা আইনের অধীনে, একটা মাত্র আইনের অধীনে অভিযুক্ত হচ্ছেন আর কি, ব্যাপক আকারে। তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যাদের আটক করা হয়েছে তারা কারা। এখন এই যে আটক করা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আমরা 240 জনের পেশা জোগাড় করতে পেরেছি। এবং লক্ষ্য করলে আপনি দেখবেন যে যদিও রাজনীতিবিদরা হচ্ছে সবচেয়ে বেশি অভিযুক্ত, কিন্তু আটকের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সাংবাদিকদের পরিমাণ বেশি। 12% মতো ব্যক্তি যারা আটক হয়েছেন, তাদের মধ্যে 12% হচ্ছে সাংবাদিক। এবং আবারও যদি আপনি দেখেন বয়সের হিসাব করেন, 80% বেশি এরা হচ্ছে তরুণ। অর্থাৎ তরুণ সাংবাদিক যারা, তারা আসলে এক ধরনের বড় রকমের বাধার মধ্যে পড়েছেন। কারণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে সমস্ত অন্যান্য দিকেও নিশ্চয়ই অন্যরা আলোচনা করবেন, আমি এই তথ্যগুলোকে দিয়ে দেখাতে চাচ্ছি আসলে ব্যবহারটা কি হচ্ছে, কাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকরা ডিসপ্রপোর্শনেটলি, তুলনামূলকভাবে সাংবাদিকরা সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছেন। এই আশঙ্কাটা করা হয়েছিল, যে কারণে সম্পাদক পরিষদের পক্ষ থেকে বারবার এটা বলা হয়েছিল। এবং সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে তখন, এবং সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই সমস্ত বিষয়গুলো দেখা হবে এবং সাংবাদিকরা কোনো অবস্থাতেই যেন তাদের মত প্রকাশের ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন না হয়। পরবর্তী সময় যেটা সম্পাদক পরিষদও বলেছেন যে তাদের সাথে শেষ পর্যন্ত আইন নিয়ে যে আলোচনা অব্যাহত থাকার কথা ছিল, সরকার সেটা রাখেনি। এখন ডিসপ্রপোর্শনেটলি আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকরা এতে আক্রান্ত হয়ে পড়ছে। শুধু তাই নয়, অভিযুক্ত এবং আটক সাংবাদিকদের মধ্যে যেটা একটা খুব লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে একাধিক ক্রমে জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরাও হচ্ছেন, এবং এর বাইরে যারা, অর্থাৎ দেশের বাইরে যারা আছেন, তারা মানে ঢাকার বাইরে যারা আছেন, তারাও আসলে এতে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। যেমন ধরুন যে জাতীয় গণমাধ্যমের সাংবাদিক সব মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 97 জনের তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি যে সাংবাদিকদের মধ্যে। তাদের মধ্যে টেলিভিশন চ্যানেলের হচ্ছে 9 জন যারা জাতীয় গণমাধ্যমের সাংবাদিক, 21 জন হচ্ছেন পত্রপত্রিকার, এবং অনলাইনের 2 জন অভিযুক্ত হয়েছেন। কিন্তু স্থানীয় গণমাধ্যমের হিসাব যদি আপনি দেখেন, যে দেখবেন যে 28 জন হচ্ছে ঢাকার বাইরে যে সমস্ত স্থানীয় গণমাধ্যম অনলাইন, তারা বেশি অভিযুক্ত হয়েছে। এবং আটকের দিক থেকেও দেখা যাচ্ছে যে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অনেক বেশি, তুলনামূলকভাবে সংখ্যার দিক থেকে অনেক বেশি আটক হচ্ছে। এটা উদ্বেগজনক এই কারণে যে বাংলাদেশে যেহেতু সাংবাদিকতার ক্ষেত্রে এক ধরনের স্বনির্ভরতা তৈরি হয়েছে, এবং এই আইনের যেহেতু প্রয়োগটা হচ্ছে এমন ভাবে যাতে করে আসলে ঢাকার বাইরে যারা সাংবাদিক, বাংলাদেশ তো ঢাকা নয়, বাংলাদেশ চট্টগ্রাম নয়, বাংলাদেশ কেবলমাত্র বড় বড় শহর নয়, বাংলাদেশের শহরগুলোর বাইরে যে সাংবাদিকতা আছে, সেই সাংবাদিকতা যদি পর্যদস্ত হয়, সাংবাদিকতা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একটা বড় রকমের বিষয় যেটা হবে সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব থাকবে। এক্ষেত্রে সাংবাদিক নেতৃবৃন্দ আসলে এর বাইরে গিয়ে, যে ঢাকা কেন্দ্রিকতার বাইরে গিয়ে যে তাদের কণ্ঠস্বর তুলে ধরবেন, তারা যে ঢাকার বাইরে যে সমস্ত স্থানীয় পর্যায়ের গণমাধ্যমের সাংবাদিক আছে, তাদের যে এই রকম একটি আইন প্রযুক্ত হওয়ার কারণে তারা যে বিপদের মধ্যে পড়েছেন, সে বিষয়ে খুব বেশি সুস্পষ্ট কণ্ঠস্বর শোনা যাচ্ছে, এবং এটা খুব উদ্বেগজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পেয়েছি যে শিক্ষকরা এই মামলায় অভিযুক্ত হয়েছে, ব্যাপক পরিমাণ শিক্ষক অভিযুক্ত, 22 জনের মতো আমরা ট্র্যাক করতে পেরেছি। তার মধ্যে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের 12 জন, অর্থাৎ 22 জনের মধ্যে 12 জনই হচ্ছে আসলে কলেজ বা বিশ্ববিদ্যালয়। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে সময় যারা শিক্ষকতা করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষকতা করেন, আমরা ধরে নিতে পারি যে তাদের আসলে মুক্ত চিন্তা এবং মত প্রকাশের অধিকারটা নিশ্চিত হওয়া উচিত। এমনকি যদি তারা সরকারি কলেজেও পড়ান, যদি আপনি শিক্ষার বিবেচনা করেন, তাহলে অবশ্যই এটা থাকা উচিত ছিল যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় যারা থাকবে, পড়ালেখা করাবেন, তারা যেন এই ধরনের বড় রকমের বাধা বিপত্তির মুখে না পড়ে। এবং সেটাই হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা বড় বিপদ তৈরি হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে। এবং যারা আটক হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের
যারা তারা 6 জন আটক হয়েছেন। 15 জনের মধ্যে 6 জনই আমরা দেখতে পাচ্ছি যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা এই হিসেবে। সরকারি কর্মচারীরাও আছেন, অবশ্যই সরকারি কর্মচারীরাও হয়েছেন। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যেটা বিস্ময়কর মনে হয়েছে সেটা হচ্ছে যে 6 জন বাংলাদেশ পুলিশের 6 জন সদস্য অভিযুক্ত হয়েছে সরকারি কর্মচারীর মধ্যে। 17 জনের মধ্যে 6 জনই হচ্ছে সর্বাধিক আসলে পুলিশের লোকজন, পুলিশের কর্মরত ব্যক্তিরা অভিযুক্ত হয়েছে। এখন হচ্ছে যে কারা অভিযোগ করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে, এবং যে যারা অভিযোগ করছেন তাদের যে পরিচিতি, বিভিন্ন রকম পরিচিতি আমরা খোঁজার চেষ্টা করেছি। তার মধ্যে একটা পরিচিতি হচ্ছে তাদের রাজনৈতিক, যেটা সম্পর্কে আমি কিছুক্ষণ পরে বলবো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা সরকারি পর্যায় থেকে, অর্থাৎ সরকারের যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাদের যে তাদের পরিমাণ 12%। তারা যে সমস্ত অভিযোগ করছেন তার সেগুলো হচ্ছে 12%। আর বাকি যেটা আসছে সেটা প্রায় 53% আসছে একক ব্যক্তি, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই আইনের ফলে এক ধরনের ভিজিলেন্টি জাস্টিসের ব্যবস্থা তৈরি করা হয়েছে। অর্থাৎ যে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারছেন, এবং সেই অভিযোগগুলো এতটাই গুরুত্ব পাচ্ছে যে ক্ষেত্র বিশেষে অধিকাংশ ক্ষেত্রেই লোকজন আসলে আটক হচ্ছেন, এবং অধিকাংশ ক্ষেত্রে প্রায় বিনা বিচারে তাদেরকে দীর্ঘদিন ধরে জেলে থাকতে হয়েছে। কারণ বিচার প্রক্রিয়াটাও আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত শ্লথগতিতে হয়। এবং সেদিক থেকে বিবেচনা করলে এই আইনের যে আশঙ্কাটার কথা বলা হয়েছিল, গোড়ার থেকে যে আশঙ্কাটার কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে এটা আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা বাক এবং ব্যক্তি স্বাধীনতাকে, যেটাকে ফ্র্যাঞ্চাইজ করা বলে, অর্থাৎ অন্যদের হাতে তুলে দেওয়া। রাষ্ট্র যতটা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণের দায়িত্বটা ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এগুলো করছেন, এই সমস্ত মামলা করছেন, এই মামলাগুলোর অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিরা কেবলমাত্র ব্যক্তি বিবেচনার থেকেই করছেন না, করছেন রাজনৈতিক বিবেচনার থেকে। নির্বাচিত জনপ্রতিনিধিরা, যাদের মধ্যে অনেকজন আছেন, এবং যারা আমরা যে সমস্ত মামলার তথ্য সংগ্রহ করতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যে তারা আসলে একটা বড় সংখ্যক, প্রায় 5% উপরে তারা অভিযোগ করছেন। তাহলে যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষেত্র বিশেষে হয়তো ব্যক্তিগত কারণে করছেন, কিংবা এমন ধরুন যখন একক ব্যক্তিরাও করছেন, 170টি আমরা দেখতে পেয়েছি, এবং এই যে 170টির অধিকাংশ ক্ষেত্রেই আসলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিবেচনা, ব্যক্তিগতভাবে যতটা না তার চেয়ে বেশি রাজনৈতিক বিবেচনা দিয়ে অভিযোগ করা হচ্ছে। এখন অভিযোগকারীদের যে তথ্য, সেটা আরেকটা জিনিস যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে এরা প্রত্যক্ষভাবে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমরা যেই তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যে সর্বাধিক হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। একটি ব্যতিক্রম ছাড়া 16টি ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন রকম পরিচয় পাওয়া গেছে। কিন্তু যদি আপনি সামগ্রিকভাবে দেখেন, 35% হচ্ছে প্রায় 35% সরাসরিভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, আওয়ামী যুবলীগের সঙ্গে যুক্ত আছেন প্রায় 10%, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত হচ্ছে 5%, ছাত্রলীগের কর্মীরা হচ্ছেন 31%, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে আমরা একটি ঘটনা দেখতে পেয়েছি 1.1%। অর্থাৎ ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আসলে এক ধরনের লাইসেন্স পাচ্ছেন এই আইনের ফলে, তারা যে কোনো ধরনের মামলা করতে পারছেন। তথ্য সেই কথাই বলছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে অভিযোগকারীদের মধ্যে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের যে পরিচয় আমরা পাচ্ছি, যে 19 জনের, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন এমপি আছেন সিটি কর্পোরেশনের মেয়র 1 জন, পৌরসভা প্যানেলের মেয়র 2 জন, ওয়ার্ড কাউন্সিলর। সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই ধরনের মামলাগুলো করছেন আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা উপজেলা পরিষদ চেয়ারম্যান যে সমস্ত মামলা করছেন সেগুলি খুব ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত নয়, অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কোন ধরনের মামলা হচ্ছে, মামলাগুলো যে হচ্ছে সেই মামলাগুলো কোন ধরনের মামলা হচ্ছে। মামলার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসলে সেই অর্থে মানে যেই 29 ধারায়। এখন 29 ধারায় যেটা হয়েছে সেটাতে 39টা মামলা হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সব মিলে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 91 জন। কিন্তু সংখ্যার দিক থেকে যদিও কম, 25টা মানে আপনার 25 ধারায় 37টা মাত্র মামলা হয়েছে, কিন্তু 112 জন অভিযুক্ত হয়েছে।
অর্থাৎ 25 এবং 29 ধারা, যেগুলোর এর মধ্যে এই 25 এবং 29 ধারার সঙ্গে যারা যারা পরিচিত তারা নিশ্চয়ই জানেন যে আসলে এগুলির মধ্যে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের ভাবমূর্তির প্রশ্ন, কিংবা ধরুন প্রধানতই এই দুটো ধারার একটা বড় দিক হচ্ছে রাজনীতি। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দুটো ধারা যে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, সেই ব্যাপকভাবে ব্যবহার করার পিছনে এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাই স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে 29 ধারায় যদি আপনি দেখেন যে 29 ধারায় সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছে কারা, অবশ্যই রাজনীতিবিদরা অভিযুক্ত হয়েছেন, এবং তারপরে হচ্ছে সাংবাদিকরা, এবং অন্যান্য পেশায় বিভিন্ন পেশার মানুষ আছেন 26 জন, কিন্তু সর্বাধিক সংখ্যক হচ্ছে রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের বিরুদ্ধে 29 ধারায় অভিযোগটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে অভিযুক্তদের পাশাপাশি যদি আপনি অভিযোগকারীদেরও আপনি একটা প্রোফাইল তৈরি করেন, সেটা খুব উল্লেখযোগ্য। সেটা হচ্ছে এই মামলাগুলির এক বড় সংখ্যক হচ্ছে 14টি 39টি মামলার ক্ষেত্রে আমরা অভিযোগকারীদের যখন পেশাগত পরিচয় খুঁজতে দিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সব মিলে দাঁড়িয়েছে যে 14 জন রাজনীতিবিদের সঙ্গে যারা অভিযোগ করেছেন। এখন দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা অর্থাৎ, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরাই আসলে এটা ব্যবহার করছেন, আমরা খুব সঙ্গত কারণেই ধরে নিতে পারি যেটা আসলে যাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে তারা ক্ষমতাসীন দলের নয়। দু একটি ক্ষেত্রে তার ব্যতিক্রম আছে, কিন্তু তার সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয়েছে। 25 ধারার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যে 25 ধারার ক্ষেত্রে সবচেয়ে বেশি এসে হচ্ছে রাজনীতিবিদ, তারপরে হচ্ছে সাংবাদিকরা। এবং যে 37 জন এখন পর্যন্ত 25 ধারায় আটক হয়েছেন, তাদের মধ্যে আমরা সাংবাদিকদের সংখ্যা দেখতে পাচ্ছি 3 জন, শিক্ষক আছেন 4 জন, রাজনীতিবিদ আছেন 1 জন, শিক্ষার্থী 1 জন, রাজনীতিবিদ 11 জন। এখন প্রশ্ন হচ্ছে যে এই তথ্যগুলি দিয়ে আমরা কি করব, এগুলি দিয়ে আমাদের সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে? যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর বিষয় সেটা হচ্ছে যে এই আইন কার্যত ক্ষমতাসীন দলের যারা কর্মী তাদেরকে এক ধরনের লাইসেন্স দিয়েছে যে কোনো রকম পরিস্থিতিতে মামলা করার মতো। দ্বিতীয় যেটা হয়েছে, যেটা আমরা আরো দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে যারা আটক হচ্ছেন, যদিও বলা হয়েছে আইনে যে আসলে 105 দিনের মধ্যে 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগ সেই অভিযোগ দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এবং পরবর্তী সময়ে মানে মামলার নিষ্পত্তি এবং তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা হচ্ছে 90 দিন, বড় জোর 15 দিন বাড়ানো যাবে ট্রাইব্যুনালের কাছ থেকে। কিন্তু 105 দিনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত মামলার কোন রকম তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে যারাই অভিযুক্ত হচ্ছেন তারা অভিযুক্ত হওয়ার পর দীর্ঘ সময় ধরে বিনা বিচারে কার্যত জেলে থাকছেন। আমরা মুস্তাকের কথা জানি যে শেষ পর্যন্ত আপনি উল্লেখ করেছেন যে মুস্তাক শেষ পর্যন্ত কারাগারে মৃত্যুবরণ করেছে, কিংবা আমরা জানি যে কিশোর কার্টুনিস্ট দীর্ঘদিন থাকবার পরে এখন জামিন পেয়েছে। এই যে জামিন দেওয়ার প্রক্রিয়া, এই যে তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে এক ধরনের অন্যায্য আচরণ হচ্ছে, অন্যায় আচরণ হচ্ছে। এখন তার একটা অন্যতম কারণ হচ্ছে যে এর মধ্যে যে 14টা ধারাই আছে যেগুলোতে আসলে আপনি জামিন যোগ্য নয়। এখন অবশ্যই বিচারিক আদালত সেটা দিতে পারে, যে কোনো বিচারিক আদালতের সেই এখতিয়ার আছে। এবং আরো বেশি প্রশ্ন উঠছে এই কারণে যে বিচারের আদালতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো মামলা একই মামলায় অভিযুক্তদের কারো কারো জামিন হচ্ছে, কারো কারো জামিন হচ্ছে না। এটা খুব উদ্বেগজনক। এটা কি তার মানে কি এই ধারা প্রভাবিত করছে? আমরা জানি, সেই তদন্ত আমরা করিনি আমাদের এই গবেষণায়, কিন্তু যেটা স্পষ্ট হয়ে হচ্ছে যে বিচারের প্রক্রিয়ার মধ্যে তার প্রভাব পড়ার একটা ছায়া আমরা দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সমস্ত মামলা গ্রহণ করার ক্ষেত্রে পুলিশের তৎপরতা। এক্ষেত্রে আমি আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাব শুরুতে আমি যেটা বলেছিলাম যে একমাত্র পুলিশের আপত্তি ছাড়া কারো আপত্তি গৃহীত হয়নি। এটা খুবই উদ্বেগজনক। এটা খুবই উদ্বেগজনক এই কারণে যে পুলিশকে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে তারই আপত্তি আসলে আপনি সরকার গ্রহণ করেছে। অর্থাৎ এক অর্থে আপনি জাজ জুরি এক্সিকিউশনার তৈরি করে ফেলেছেন। কারণ এই মামলার যে সমস্ত ধারা 25-29 ধারা তো আছে, এর বাইরে যে সমস্ত ধারা আছে সেগুলিতে যখনই অভিযোগ করা হয় এগুলির এক ধরনের রাজনৈতিক ডিমেনশন থাকার কারণে কোনো থানার পক্ষে, কোনো পুলিশের পক্ষে, কোনো পুলিশ স্টেশনের পক্ষে এই ধরনের অভিযোগকে খারিজ করে দেওয়া যে না এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না, এইরকম কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আমরা একটা ছায়া দেখতে পাচ্ছি।
পুলিশের আটক করার মধ্যে একটা ছায়া দেখতে পাচ্ছি, এবং এক ধরনের ভিজিলেন্ট জাস্টিসের ব্যবস্থা করা হচ্ছে, এবং ক্ষমতাসীন দলের লোকজন সেগুলো ব্যবহার করছে, র্যাম্পেন্টলি ব্যবহার করছে। ফলে এগুলো আসলে আমাদের তথ্য থেকে বেরিয়ে আসছে। এই আশঙ্কাগুলোর কথা বলা হয়েছে, এই আশঙ্কাগুলো খুব সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে এই আইন এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা খুবই উদ্বেগজনক। এবং এতে করে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে অনেকে কথা বলছেন না, কিন্তু যারা কথা বলছেন অথবা বলবার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কেবলমাত্র তাদের ক্ষেত্রে মানে সীমিত থাকছে তা কিন্তু নয়। তারা এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে, এবং এই ভীতিকর পরিবেশটা যে তৈরি হতে পারে সেই আশঙ্কা যেমন করা হচ্ছিল, এখন প্রায় 2 বছরের বেশি সময় ধরে, অর্থাৎ প্রায় 2018 সালের অক্টোবর থেকে আমরা এখন পর্যন্ত 2021 সালের মার্চ মাসে এসে যেটা দেখতে পাচ্ছি, আমাদের তথ্য শুধুমাত্র 2020 সালের জানুয়ারি মাস থেকে আমরা সংগ্রহ করা শুরু করেছি। আমাদের চেষ্টা আছে আরেকটু পিছিয়ে গিয়ে অন্য তথ্যগুলো সংগ্রহ করার, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে এই প্রায় ধরুন সর্বসাকুল্যে আমরা প্রায় 15 মাসের তথ্য জোগাড় করতে পেরেছি। তার মধ্যে প্যাটার্নটা খুব স্পষ্ট যে এই পরিস্থিতি এমনভাবে যে আশঙ্কার কথা বলা হয়েছিল সেই আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন দল এটি ব্যবহার করছেন, তার কর্মীরা ভিজিল্যান্ট জাস্টিসের বিষয় তৈরি করা হয়েছে, বিচারের প্রক্রিয়ার মধ্যে তারা এক ধরনের ছায়া পড়তে শুরু করেছে। আটকদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে কিংবা জামিনের ক্ষেত্রেও হয়তো এক ধরনের মানে কালো ছায়া প্রসারিত হতে শুরু করতে পারে, সেই আশঙ্কাটার কোথাও বিবেচনার বিষয়, এবং মামলার নিষ্পত্তি হচ্ছে না। এ পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি যে আইসিটি অ্যাক্টের মামলায় 21টি মামলার যে সাজা হয়েছে এই যাবৎ, মানে সেগুলির মধ্যে 20টা হচ্ছে আইসিটি অ্যাক্টের আন্ডারে, যেটা ছিল আগে, যেটাকে সরিয়ে ডিজিটাল সিকিউরিটি ডিএসএ করা হয়েছে, তার মাত্র একটা মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনালের প্রক্রিয়াটাই এইরকম যে আপনি যতই দেরি করছেন এই সময়টাতে যেটা হচ্ছে যে একটা তো হচ্ছে স্টিগমা অ্যাটাচড হচ্ছে, যেটা হচ্ছে যিনি অভিযুক্ত হচ্ছেন তার আসলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ভাবে ক্ষতি হচ্ছে, মানসিক দিক তো আমি হিসাবের মধ্যে নিচ্ছি না। তদুপরি তার বিচার পাবার যে আইনি অধিকার আছে সেই অধিকারও লঙ্ঘিত হচ্ছে। ফলে যে সামগ্রিকভাবে এই তথ্যগুলো একটা বড় রকমের যে ইঙ্গিত দেয় যে এই আইনের প্রক্রিয়া অব্যাহত থাকবে, যেটা হবে সেটা হচ্ছে ইনফ্লেটেড হবে। এবং এই ইনফ্লেশনের আশঙ্কাটা আসলে 2018 সালের গোড়া থেকে বলা হয়েছিল যে আইসিটি অ্যাক্টে যেমন মামলা বেড়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি হলে সেরকম মামলা হবে। তো এই তথ্যগুলি আমাদের কাছে আছে, এবং তা থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট মনে হয়, অন্তত গবেষণা হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যারা বলছে যে এই আইন আসলে অব্যাহত থাকা উচিত না, আমি ব্যক্তিগতভাবে গবেষক হিসেবে এবং গত 3 বছর ধরে এটা অনুসরণ করার পরে যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, সেটা আমি আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেভাবে আছে সেভাবে থাকলে সেটা যে অবিচার অন্যায় অব্যাহত থাকবে, সে কারণে এই আইনটা বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আলী রিয়াজ, এবং এই তথ্যগুলো উপস্থাপনের জন্য, এবং আপনার সহকারী যারা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমরা জানি যে একদম শুরু থেকে 2018 সালের অক্টোবরের পর থেকে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে লেখালেখি করছেন, সেই জন্য ধন্যবাদ। এই ওয়েবিনারটি এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এই পর্যায়ে আমি আলোচনা করবার জন্য অনুরোধ করবো বা একজন আইনের শিক্ষককে এই অ্যাক্টের আইনগত নানা দিক নিয়ে ছোট্ট করে বলবার জন্য অনুরোধ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর আসিফ নজরুলকে, যিনি একসময় সাংবাদিকতা করতেন, এখনো প্রচুর লেখালেখি করেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে উদ্যোগের জন্য। আমি রিয়াজ ভাইয়ের গবেষণাটার ফাইন্ডিংস গুলো দেখলাম, এখানে আসলে ফাইন্ডিংসটা খুব ভালো হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে কিছু জিনিস যেহেতু আরো গবেষণা হবে, কিছু জিনিস অ্যাড করা প্রয়োজন। রিয়াজ ভাই তার আলোচনায় বলেছেন রাজনীতিবিদদের পরিচয় কি, আসলে যেই রাজনীতিবিদরা মামলা করছেন এবং যারা মামলা খাচ্ছেন তাদের পরিচয়টা উনি ব্যাখ্যা করে দিয়েছেন, কিন্তু তালিকাটা দেখলে না মানুষ কনফিউজ হবে। এখন পত্রিকা তো ধরেন এই ওয়েবিনারের ভিত্তিতে যখন পত্রিকা ছাপা হবে তালিকাতে বলবে যে
মামলা করেছে এতজন রাজনীতিবিদ, মামলা খেয়েছে এতজন রাজনীতিবিদ, তালিকার মধ্যেই যদি বলে দেওয়া থাকে যে সরকারি দলের সাথে সংশ্লিষ্ট রাজনীতিবিদ কয়জন, বা মামলা যারা খেয়েছে তাদের মধ্যে বিরোধী দলের রাজনীতিবিদ কতজন, তাহলে জিনিসটার অপপ্রয়োগটা আরো স্পষ্ট হয়। আরেকটা কথা বলি, যেমন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার কথা বলা হয়েছে, এটা খুবই আমরা জানি সাংবাদিকদের বিরুদ্ধে এটা অনেক অপপ্রয়োগ হচ্ছে। এখন আমি অনুরোধ করব এই রিসার্চ টিমকে, সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এটা সাংবাদিকদের কোন রিপোর্টের জন্য মামলা করা হয়েছে? কারণ আমার অনুমান এবং আমার বিশ্বাস অধিকাংশ ক্ষেত্রে এই মামলাটা করা হয়েছে সরকারি দলের নেতা কর্মী বা নির্বাচিত জনপ্রতিনিধিদের দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করার জন্য। এই কথাগুলো যদি গবেষণায় না থাকে তাহলে আমরা অপপ্রয়োগটা কোন মাত্রায় গেছে ওটা সম্ভবত সম্পূর্ণ বুঝতে পারবো না। রিয়াদ ভাই আরেকটা জিনিস হাইলাইট করেছেন, মন্ত্রীধারা আসলে মানহানি সংক্রান্ত, সবচেয়ে বেশি অপপ্রয়োগ বাংলাদেশে হয়। কেন অপপ্রয়োগ হয়? কারণ এখানে দুইটা জিনিস আইনের একজন ছাত্র হিসেবে আমি বলতে চাই, এখানে সবচেয়ে বেশি মামলা হয় মানহানির মামলা। আপনি খেয়াল করে দেখবেন মাহফুজা নামের মতো একজন মানুষের বিরুদ্ধে মানহানি মামলাটাই সবচেয়ে বেশি হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতা হয়েছিল 4-5টা, মানহানি মামলা হচ্ছিল প্রায় 80টার মতো একটা বক্তব্যের জন্য। কেন এটা হয়? এখানে একটা অপপ্রয়োগের মারাত্মক নিদর্শন আছে। সেটা হচ্ছে কি, আমাদের ফৌজদারি কার্যবিধিতে 198 ধারায় বলা আছে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করবে। এখন মানহানি মামলার ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে কেউ হয়তো ধরেন আমি ইনু ভাইয়ের একটা সমালোচনা করলাম, করে আমি লিখলাম যে ইনু ভাই এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না, মন্ত্রী থাকার সময় বলেছে, ধরেন এই ধরনের একটা স্ট্যাটাস দিলাম। এটাতে ইনু ভাইয়ের দলের সমস্ত লোক বাংলাদেশে যে জায়গায় আছে প্রত্যেকে বলতে পারে আমি সংক্ষুব্ধ, বলে মামলা করে দিতে পারে। তো সংক্ষুব্ধের ডেফিনেশন তো এরকম ব্যাপক হতে পারে না। তাহলে তো কোনো রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া মাত্র সারা দেশে মামলা শুরু হয়ে যাবে। আরেকটা চরম অপপ্রয়োগ হয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি 205 ডি যেটা আছে সেটার অপপ্রয়োগ। 205 ডি তে বলা আছে যদি একই সাথে দুইটা মামলা হয়, ধরেন একটা থানায় মামলা হলো, একটা আদালতে মামলা হলো, তাহলে একটা মামলা স্থগিত থাকবে। এগেইন মাহফুজা নাম কেসে যাচ্ছি, ওনার বিরুদ্ধে যখন মামলাগুলো হয়েছে একাধারে মামলা হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন খুনের মামলা হয়, খুনের মামলা কি একাধিক মামলা হয়? হয় না। তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন মানহানির মামলা করছে একই অভিযোগে 90টা 80টা করে মামলা কিভাবে হচ্ছে? এই যে অপপ্রয়োগ, এখানে আদালত সিস্টেমেরও কিছু গাফলতি আছে এবং এখানে উচ্চ আদালতের নজরদারি বা নির্দেশনার অভাব রয়েছে। এগুলি মারাত্মক পর্যায়ে চলে গেছে, যেই জন্য এই আইনটাকে আরো বেশি ভয়াবহ জিনিসে পরিণত করেছে। আমার কাছে মনে হয়, আমি এর আগেও বলেছি, দেখেন গভর্নমেন্টের কাছে অনেক খারাপ খারাপ আইন আছে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে, আরো আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এত প্রয়োগ করে কেন? এইখানে আপনাদের রিপোর্টে এই জিনিসটা আসলে ভালো হয়। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে সংজ্ঞার ক্ষেত্রে মারাত্মক দুর্বলতা রয়েছে এবং আন্তর্জাতিক আইন দর্শন বলেন, দেশীয় আইন দর্শন বলেন, একটা কথাই হচ্ছে যদি আপনি প্রেডিক্টিবিলিটি না থাকে আইন প্রয়োগের, তখন আইনটা অপপ্রয়োগ হবেই। এখন আমার এখানে বলেছে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট। ভাবমূর্তি মানে কি? কাউকে হেয় প্রতিপন্ন করা। হেয় প্রতিপন্ন করা মানে কি? বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে লুট করেছে, যে শেয়ার মার্কেট লুট করেছে, তার বিরুদ্ধে আমি একটা স্ট্যাটাস দিলে সে তো ফিল করতে পারে আমি হেয় প্রতিপন্ন হলাম, মামলা করে দিল। এটা তো হতে পারে না, এত ডিফাইন করতে হবে। এবং আমি বলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন যেভাবে আছে, এটা যদি স্বাধীনতা পূর্ব সময়ে এরকম একটা ডিজিটাল মাধ্যম যদি আমাদের থাকতো আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকতো, তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতে পারতো না, কেউ কোনো কথাই বলতে পারতো না। ইনু ভাইরা বিভিন্ন সময় যে সমস্ত আন্দোলন করেছেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছেন, ওনার প্রতিদিনই একটা 10টা করে মামলা খাওয়ার কথা ছিল যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তখন থাকতো। কেন? কারণ ডেফিনেশন গুলা অত্যন্ত অস্বচ্ছ, অত্যন্ত ব্যাপক এবং যে কোনো ভাবে যে কাউকে মামলা দিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা, এখন আমি যদি বলি, ফর এক্সাম্পল আমি যদি বলি যে রাতের নির্বাচনের মাধ্যমে 2018 সালে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করা হয়েছে, কারণ মুক্তিযুদ্ধের চেতনার ফাউন্ডেশন হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি, এটা আমি বললাম কেন? এটার বিরুদ্ধে আপনার সরকারি দলের সমস্ত সদস্য বিভিন্ন জায়গা থেকে মামলা করে দিতে পারে। মামলা করার পর সেকেন্ড বিপদ হচ্ছে পুলিশ পরোয়ানা ছাড়াই আপনাকে গ্রেফতার করতে পারে, তল্লাশি করতে পারে। থার্ড বিপদ হচ্ছে আপনি জামিন নাও পেতে পারেন। রিয়াদ ভাই বলেছে 14টা ধারা হচ্ছে জামিন অযোগ্য। আবার জামিনযোগ্য যেগুলি সেখানে জামিন পায় না এমন নজিরও আছে, এটা আপনাকে বলতে হবে। ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে যখন মামলা হয়েছে, এখানে মানহানি মামলাতে জামিন অযোগ্য ছিল না, এটা জামিন যোগ্য ছিল, তারপর তাকে জামিন দেওয়া হয় নাই। এইভাবে অপপ্রয়োগ করা হয় মামলা আইনের। এবং আমরা যেহেতু উনি দুর্বল ভিকটিম ছিল, এই জন্য এটা নিয়ে কেউ কখনো কথা বলে নাই। আমি প্রথম আলাদা একটা লেখা লিখেছিলাম কিভাবে অপপ্রয়োগ হয়। অপপ্রয়োগের আরেকটা উদাহরণ আপনাকে দিই। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয় মামলা করতে পারে। এটা পত্রিকায় এসেছে, সবাই এটা জানেন, প্রথম আলোর মতো পত্রিকায় এসেছে। জননেত্রী পরিষদ নামে একটা সংগঠনের নেতা, উনি বিএনপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, বিরোধী দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে এর আগে যে আইসিটি অ্যাক্ট ওইটাকে অবলম্বন করে মামলা করতেন। পরে উনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেছেন একই ধারাতে। আইসিটি অ্যাক্টে যে 57 ধারা ছিল সেটা 3টা ভাগ করে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই ধারাগুলোতে উনি মামলা করতেন। তো উনার যখন একটা প্রথম আলাতে ইন্টারভিউ নিল, উনি বলল উনি মামলাগুলো করেন হচ্ছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং একটা ভালো চাকরি পাওয়ার জন্য, পত্রিকা প্রিন্টেড। তো সে তো সংক্ষুব্ধ না, সে তাহলে একটা বিশেষ অনুগ্রহ পাওয়ার জন্য মামলা করেছে। আশ্চর্য ঘটনা হচ্ছে এরপরও তার দায়ের করা মামলা আদালত গ্রহণ করেছে। এর চেয়ে বড় অপপ্রয়োগের নজির আর কি হতে পারে, যে নিজেই বলছে যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য মামলা করে, সে তো সংক্ষুব্ধ না। তাহলে সে সংক্ষুব্ধ হয়েছে, এই মামলা আদালত এরপরও কিভাবে গ্রহণ করে? আপনারা যদি রিসার্চ করেন, শুধুমাত্র আমার একটা অনুরোধ রইল, জননেত্রী পরিষদের যে মামলাগুলো আছে, আমার রিকোয়েস্ট শুধু এই মামলাগুলো প্রত্যেকটা ফলো করেন। আপনি গুগলে সার্চ করেন, জননেত্রী পরিষদ সমস্ত ডিটেইল পাবেন। শুধু এগুলি ইন ডিটেইল রিসার্চ করেন, আর কোনো তালিকা দরকার নাই। শুধু একটা লোকের মামলাগুলা কি পরিণতি হয়েছে, কেন হয়েছে, কি বলেছে, ওটা রিসার্চ করে দেখেন। আমি একটা কথা বলে শেষ করছি। আমার কাছে মনে হয় কি, যে আমি এটা সবসময় বলি, আইন হচ্ছে একটা ছুরির মতো, এটা ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ কাজে ব্যবহার করা যায়। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে একটা রামদায়ের মতো। এই রামদা যদি একটা প্রশ্নবদ্ধ ভাবে নির্বাচিত সরকারের হাতে থাকে, তাহলে এটা ভয়াবহ হয়ে দাঁড়ায়, ভয়াবহ হয়ে দাঁড়ায়। তারপরও আমরা যখন কথা বলি, আমরা সবাই বলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে বাতিল করো বা সংশোধন করো। কিন্তু আমার সবিনয় একটা কথা বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি বাতিলও করেন, সংশোধনও করেন, বিপদ কাটবে না। তখন সরকার যে বিরুদ্ধবাদী লোক আছে বা ভিন্ন মত লোক আছে, তাকে স্ট্রেট গুম করে দেওয়ার চেষ্টা করবে। যেমন ধরেন, গত কয়েকদিন যাবত আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিশোরের হত্যাকাণ্ডের পরে, কিশোর মারা যাওয়ার পরে এটা নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে। কিছুদিন যাবত ডাকসুর সাবেক ভিপি নূর, তিনি বলছেন মোদী সফরের বিরোধিতা করার জন্য তাকে গুম করা হতে পারে, বিদেশি একটা এজেন্সি থেকে এরকম নির্দেশ দেওয়া হচ্ছে, এরকম খবর উনি পেয়েছেন। এগুলি কিন্তু উনি ফেসবুকে দিয়েছেন। যাওয়ার পর গতকাল সে আরেকটা স্ট্যাটাস দিয়েছে, তাকে সত্যি সত্যি তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন এই পরিস্থিতিগুলো কেন হয় জানেন? হয় হচ্ছে যখন একটা অত্যাচারী সরকার থাকে, প্রশ্নবিদ্ধভাবে নির্বাচিত সরকার থাকে, যখন তার জবাবদিহিতা থাকে না, যখন ক্ষমতার ভারসাম্য থাকে না, যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সবকিছু দলীয়করণ হয়ে যায় বা স্বাধীনতা হারিয়ে ফেলে, তখন সে ভিন্ন মত দমন করার জন্য এই ধরনের আইন প্রয়োগ করে। আর যদি আইন প্রয়োগ করতে না পারে, স্ট্রেট গুম করে দিবে। ফলে আমরা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলও করি, যদি এটা সংশোধন হয়, আমাদের বাক স্বাধীনতা ক্ষণকালের জন্য কিছুদিন আমরা প্রয়োগ করতে পারবো, কিছুদিনের জন্য। কিন্তু এর বিপরীতে ভয়াবহ নিপীড়ন চলে আসবে। হয়তো দেখা যাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাই, ঠিক আছে, সমস্যা কি, এই লোকটা খুব বেশি কথা বলছে, তারে গুম করে দেই। গুমের ঘটনা তো বাংলাদেশে অনেকবার ঘটেছে। আমাদের এখানে কমিটি এগেইনস্ট টর্চার দিয়ে আছে ইউনাইটেড নেশনস এর, বা আমাদের ইউপিআর যে রিভিউ হয়েছিল, সেখানে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে ক্রেডিবল অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় বাহিনীগুলো গুমের সাথে জড়িত। এরকম একটা দেশে আমি বিচ্ছিন্নভাবে শুধু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের কথা বলবো না। আমি বলবো বাংলাদেশে একটা প্রকৃত নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকতে হবে। এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে টিআইবি যে সমস্ত প্রশ্ন তুলেছিল, সরকারের পক্ষ থেকে তার একটারও জবাব ঠিক মতো দেওয়া হয়নি। এবং সবাই জানে এই দেশে নির্বাচন নামে 2018 সালে কি হয়েছে। একটা প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকলেও অত্যাচার হয় বাংলাদেশে, নিপীড়ন হয়। কিন্তু আপনি যদি 1991 সন থেকে 2013 সনের ইতিহাস দেখেন, তখন নিপীড়নের পরিমাণ, তখন ভিন্ন মত দমনের পরিমাণ, তখন বিরোধী দলকে দমনের পরিমাণ এখনকার চেয়ে অবশ্যই কম ছিল। সো আমরা বেহেশত রচনা করতে পারবো না, কিন্তু এখনকার চেয়ে অন্তত ভালো অবস্থা করার জন্য শুধু কালো আইনগুলা বাতিল না, আমি মনে করি আমাদের একটা প্রকৃত নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিশীল সরকার গঠনের দাবিটাও করা উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আইনের শিক্ষকের বক্তব্য শুনলাম, আইনগত নানা দিক নিয়ে কথা শুনলাম। এবার আমরা সংবাদ মাধ্যম আসলে কতটা সাফার করছে এই আইনের কারণে, কিভাবে করছে, এবং সংবাদ মাধ্যম আসলে এই আইনকে নিয়ে তাদের বক্তব্য কিভাবে উপস্থাপন করছে। আমরা জানি যে সাংবাদিক নেতৃবৃন্দ, সংবাদপত্র মালিকরা, সম্পাদকরা এ নিয়ে সরকারের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন। বিদেশিরা, এখানে দূতাবাসের যারা প্রধান আছেন, তারা সম্প্রতি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয় নিয়ে কথা বলেছেন। তো সবাই তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে তারা এটিকে রিভিউ করছেন, কিন্তু কবে কিভাবে রিভিউ হবে সেটি জানি না। বা সরকারের কেউ কেউ বলছেন যে এই আইনটি ঠিকই আছে এবং এই আইনটির যেভাবে প্রয়োগ করা দরকার সেভাবেই হচ্ছে। এখন আমরা শুনবো ইংরেজি দৈনিক নিউ এর সম্পাদক নুরুল কবিরের কাছ থেকে। নুরুল কবির, মিস্টার নুরুল কবির।
আমি দেখতে পাচ্ছি। জি প্লিজ। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। প্রথমে সিজিএইচকে এবং প্রফেসর আলী রিয়াজকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই একটা খুবই সময়োচিত এবং বিস্তৃত একটা গবেষণা তুলে ধরবার জন্য, এবং অত্যন্ত মনোযোগের সঙ্গে আলোচনা করে শুনেছি, তথ্য পাত্র দেখেছি। আবার এই বিষয়ে বক্তব্য খুব বেশি না। সাংবাদিকদের ব্যাপারে আমার ধারণা যে পরিমাণ সংখ্যক অভিযুক্ত হয়েছে সবটা আপনাদের এসছে কিনা আমি খুব নিশ্চিত নই। আমার ধারণা এর চেয়ে বেশি হতে পারে, হয়তো গবেষণাটা আর একটু বিস্তৃত করলে আপনারা পেতেও পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে যতজন না অভিযুক্ত কিংবা আটক হয়েছেন, এই আইনটার বিভিন্ন ধারা, এইটার উপস্থিতিটা যে আতঙ্ক সমাজের মধ্যে তৈরি করে রেখেছে, যে ভয়ের সংস্কৃতি লেখক বুদ্ধিজীবী সাংবাদিকদের মধ্যে জারি রেখেছে, সেটা বরং আরো বেশি মারাত্মক। অর্থাৎ অভিযুক্ত যতজন তার চাইতে অনেক বেশি অন্য দিক থেকে বিবেকের কাছে অভিযুক্ত হয়ে পড়েছে এই আইনের জন্য। বিবেকসম্মতভাবে তার স্বাধীন চিন্তার, গণতান্ত্রিক চিন্তার প্রকাশ এবং বিকাশ ঘটাবার জন্য যে ধরনের বুদ্ধিবৃত্তিক তৎপরতা তার একজন চিন্তাশীল নাগরিকের থাকবার কথা, এই আইনের কারণে সেটা বিপজ্জনক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আতঙ্কটা যেটা জারি রেখেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আসিফ যেখান থেকে শেষ করলেন সেই জায়গাটি আমি বরং বেশি করে জোর দিতে চাই, যেটা আসলে সমাধানটা কোথায়। এই আইন বা এই ধরনের আইন অন্য কোনো নামে ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের একটি সরকার অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র পরিচালনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। এবং এটা তাদের যে ঘোষিত সাম্প্রতিক কালের যে ঘোষিত রাজনৈতিক আদর্শ এবং প্রতিদিনের যে তাদের বুদ্ধিজীবীদের, দলীয় বুদ্ধিজীবীদের যে যুক্তি, তার সঙ্গে এই আইন থাকা খুবই সঙ্গতি পরায়ণ। যেমন ধরুন, বাংলাদেশ রাষ্ট্র কার্যত একটা কর্তৃত্ববাদী একদলীয় ওয়ান পার্টি স্টেট বলতে যা বোঝায় তা হয়েছে, এবং এ বিষয়ে সরকারি দলের যারা নীতি নির্ধারক এবং তাদের যারা বুদ্ধিজীবী সে বিষয়ে এই এখন আর লজ্জিতও বোধ করেন না, কারণ তারা পরিষ্কারভাবে প্রকাশ্যে এখানে সেখানে সেমিনারে পত্র পত্রিকায় বলে দেশে গণতন্ত্রের প্রয়োজন নাই, উন্নয়ন দরকার। তো এই যে গণতন্ত্রবিহীন যে উন্নয়নের কথা তারা প্রকাশ্যে প্রচারণা করছে, তার মধ্য দিয়ে এটা তাদের বিশ্বাসের কথাটাও খুব পরিষ্কার যে তারা একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্র তারা কায়েম করে সুখী আছে এবং এইটাকে তারা আদর্শ মনে করছে। এরকম একটা অবস্থায় একটি দুটি আইন কিংবা অন্য একটা আইনের দুটো ধারা বদলানোর সঙ্গে এইখানে সাংবাদিকতা বলুন, যে মুক্ত চিন্তার কথা বলুন, এটা মুক্তি লাভ করতে পারে না। তো রাষ্ট্রের ধরনটা কি দাঁড়িয়েছে আপনি লক্ষ্য করুন, যেটা গোটা ব্যবস্থাটাই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং তার স্ট্রাকচারের দিক থেকে পুরো কর্তৃত্ববাদী অবস্থা এসছে। আপনি কতগুলো জিনিস সবসময় নজরে পড়ে না। যেমন একটা সরকার প্রতিদিন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আর প্রতি মাসে অথবা প্রতি বছর কোনো না কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা রাজনীতিতে মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সুযোগ পেলেই তাদের সঙ্গে আপনার নানান ধরনের রাজনৈতিক সমঝোতায় পৌঁছে। সেই যে বহু কাল আগে আমাদের জলিল ভাই বেঁচে থাকতে আওয়ামী লীগের সেক্রেটারি এই যে ইসলামী শাসনতন্ত্র তার সঙ্গে যে কয়েক দফা চুক্তি করেছিল, আর পরবর্তীকালে হেফাজতে ইসলামের খেলাফত মজলিসের সঙ্গে যে চুক্তি করেছিল, আর পরবর্তীকালে যে হেফাজতে ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব, বন্ধুত্ব এবং নতুন করে দ্বন্দ্ব, এবং আবার এখনো ভেতরে ভেতরে আপনার একটা সমঝোতার প্রচেষ্টা, এই যে ইনকনসিস্টেন্সি, এইটা হচ্ছে এটার মধ্যে কোনো আদর্শ, গণতান্ত্রিক আদর্শ নাই।
যেটা আছে কেবলমাত্র সুবিধাবাদ, ক্ষমতা থাকবার জন্য। যখন যেটা বলার দরকার, যাকে বন্ধু করা দরকার, কখন তাকে শত্রু বানাতে হবে, এবং সেই কারণে কাউকে বদনাম দিতে হবে, হ্যাঁ, কাউকে চরিত্র হনন করতে হবে, কাউকে সুবিধা বন্টন করতে হবে, এগুলোর মধ্যে দিয়ে একটা সরকার নিজেকে অধিষ্ঠিত রাখে। আপনি লক্ষ্য করুন তার যে অর্থনৈতিক ব্যবস্থা, আমি সমস্ত পরিসংখ্যানের কথা বাদ দিলাম, কোভিড এর সময় যখন বাংলাদেশে সহ সারা পৃথিবীতে অর্থনীতির অবস্থা, যেটা বলাই হয় যে এই কোভিড ইনডিউসড ইকোনমিক স্লোডাউন, এইরকম সময় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5,000-এর মতো কোটিপতি, নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে। এটা কোত্থেকে এলো? এটা বাংলাদেশ ব্যাংকের দেওয়া তো পরিসংখ্যান। এই সময় যখন অর্থনীতি বিপর্যস্ত, প্রায় 32% মানুষ দারিদ্র সীমার মধ্যে পড়ে গেল, 24 থেকে আরো নিচে নেমে, এরকম একটা সময়ে বাংলাদেশে হঠাৎ কোটিপতির সংখ্যা বেড়ে গেল। এটা কি ধরনের অর্থনীতি? এটাই খুবই অগণতান্ত্রিক, বৈষম্যমূলক এবং লুটপাটের একটা অর্থনীতি। এই অর্থনীতির বিরুদ্ধে যদি কথা না বলে কেউ, এটার জন্য যদি জনমত তৈরি করা না যায়, তাহলে কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে? যে সাম্যের যে ধারণা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিকশিত ছিল হবে। কিন্তু যদি সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরায়ণ যুক্তি, তথ্য এবং জনমত তৈরি করার কাজে যদি বিঘ্নিত যদি না হয়, তাহলে কি এই অর্থনীতি জারি থাকতে পারে এই একটা কর্তৃত্ববাদী সরকার অধীনে? সুতরাং ওই যে লুটেরা অর্থনীতি এবং কর্তৃত্ববাদী রাজনীতিকে স্বার্থে তাকে জারি রাখা এবং বিকশিত করার স্বার্থে এই ধরনের আইন ছাড়া, এইরকম একটা পুলিশি রাষ্ট্র তৈরি করা ছাড়া এইখানকার বিদ্যমান শাসক শ্রেণী তাদের শোষণ, শাসন, নিপীড়ন এগুলিকে অব্যাহত রাখতে পারে না। ফলে আজকে যে আইনের বিরুদ্ধে আমরা কথা বলছি, এই আইনের বিরুদ্ধে কথা বলা মূলত এই যে কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক এক সরকার এবং রাষ্ট্র অধিষ্ঠিত রয়েছে আমাদের ঘাড়ের উপর, যে ভয়ানকভাবে বিপজ্জনক গণবিরোধী একটা অর্থনীতি আমাদের উপর সওয়ার হয়ে রয়েছে, তার বিরুদ্ধে জনমত সংগ্রহ করে তাকে এই ব্যবস্থাকে ধ্বংস করা ছাড়া আমি কোনো পথ দেখি না। ভাবমূর্তির কথা বলছেন, পৃথিবীতে যত সিকিউরিটি অ্যাক্ট হয়েছে তার বিপুল অধিকাংশ, শুধু বাংলাদেশের কথা বলছি না, এই সিকিউরিটি আইন, যে নিরাপত্তা আইনের কথা বলে সারা জনম ধরে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চিন্তার নিরাপত্তাকে বিঘ্নিত করা হয়। সমস্ত বাজে আইনগুলির দেখবেন খুব সুন্দর সুন্দর নাম থাকে, খুবই একটা দেশপ্রেমিকতামূলক আপাতত শোনা যায়। বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাবমূর্তি এই মুহূর্তে সবচাইতে বেশি নষ্ট করছে সরকার। কোন একজন ব্যক্তি কোন বিষয়ে সরকারের সঙ্গে দ্বিমত প্রকাশ করলো, তার উপর আসলে একটা রাষ্ট্রের বা দেশের ভাবমূর্তি নষ্ট হয় না। ভাবমূর্তি নষ্ট হয় তখন যখন আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশে থাকে না কিংবা তার সাথে প্রত্যক্ষ কোনো সম্পর্কের স্বার্থ নাই, গবেষকরা নানানভাবে জরিপ করে প্রকাশ করে যে নাগরিক অধিকারের বিবেচনায় বাংলাদেশের স্থান হলো শেষের 10টার দিকে, কিংবা এইখানে গণতান্ত্রিক ব্যবস্থার অভাব রয়েছে। এগুলো যখন নানানভাবে, কিংবা ধরেন এটা একটা কর্তৃত্বমূলক ব্যবস্থায় অধঃপতিত হয়েছে, এইটা যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নানান দেশে সম্মানিত নানান প্রতিষ্ঠান এইরকম করে একটা দেশকে চিত্রিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তখন একটা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক রাষ্ট্রের আন্তর্জাতিক সমাজে গণ্য হয়। একজন মানুষ সত্য কথা বললো, যদি 10টা লুটেরাকে আপনার নাম ধরে ডাকলো এবং সে কারণে তার মান সম্মান ক্ষতি হওয়ার মতো, তথাকথিত মান সম্মান ক্ষতি হওয়ার মধ্য দিয়ে যে তার ভাবমূর্তি নষ্ট হলো, সেটা কোনো ভাবমূর্তি তো ছিলই না, সেটা নষ্ট হওয়ারই কিছু নাই। ভাবমূর্তি যেটা আছে এটা ভয়ঙ্কর একটা ভাবমূর্তি। এই মুহূর্তে বাংলাদেশের ভাবমূর্তি হচ্ছে এটা একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, এখানে একটা লুটেরা অর্থনীতিবিদ চালু আছে, এখানে একটা চরম বৈষম্যমূলক সমাজ রয়েছে, এখানে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। এই যে ধরেন আরো এখানে বিরোধী রাজনীতিক কোনো স্বচ্ছন্দভাবে তাদের কথা বলতে পারে না, বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে বা কিংবা বলতে সংকোচিত হয়।
এইটা হলো বাংলাদেশের এই মুহূর্তে ভাবমূর্তি। আমাকে বলুন, এই যে 6টা প্রতিপাদ্য, এই 6টা ভাবমূর্তি নষ্টের এই 6টা উপাদানকে কে নষ্ট করলো? এই যে যারা এই আইনে অভিযুক্ত হয়েছে তারা কোন সাধারণ নাগরিক, কোন গণতন্ত্র পরায়ণ সাংবাদিক, নাকি প্রত্যেকটা যে ভাবমূর্তি, যে সংকট বাংলাদেশের, প্রত্যেকটা বাংলাদেশ সরকারের দ্বারা সৃষ্ট এবং তার দ্বারা পরিচালিত যে রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ, তারা এই ব্যবস্থাটা তৈরি করেছে। ফলে ভাবমূর্তির অভিযোগে নাগরিকদের গ্রেফতার করা কিংবা এই ধরনের বর্বরচিত আইন ব্যবহার করা একটা রাজনৈতিক উছিলা মাত্র। এখানে যে এক দলীয় কর্তৃত্ব পরায়ণ যে রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা, তারা অন্যদেরকে কথা বলার সুযোগ রেখে সেই ব্যবস্থা যথাযথভাবে আপনার এগিয়ে নিতে পারে না বা ভোগ করতে পারে না। সে কারণে এই আইন বা এরকম আরো আইন বিদ্যমান আছে। হয়তো আসিফ ঠিকই বলেছেন, এটা চলে গেলে হয়তো আরেকটা আসবে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এই কর্তৃত্ববাদী রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করা, এবং সেই সমস্যাটা ছাড়া আমরা একটা আজকের বিপদ থেকে রক্ষা পাবো না। এবং বাংলাদেশের 50 বছরের উপলক্ষে আমাদের কাছে এই আলোচনা করতে হচ্ছে যে 50 বছরের মাথায় যেই দল একদিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, সেই দলেরই নেতৃত্বে আজকে একটা ভয়াবহ কর্তৃত্ব পরায়ণ ব্যবস্থা শিকার এই দেশের মানুষ, এবং সারা পৃথিবীতে তার জন্য আমাদের মুখ মলিন হয়, আমাদের মস্তক অবনত হয়। এরকম একটা ভাবমূর্তির সংকটের মধ্যে সরকার আমাদেরকে ফেলে দিল। এটা অত্যন্ত দুঃখজনক। এর থেকে পরিত্রাণের জন্য যে যেখানে পারে, যার ভিতরে মর্যাদা বোধ আছে, যার হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিকশিত করার চেষ্টা করার মধ্য দিয়ে যে গর্বিত বোধ করতে পারে, এরকম প্রতিটা নাগরিকের যার যেটুকু সুযোগ আছে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে এই ব্যবস্থা থেকে মুক্তির একটা উপায় বের করার চেষ্টা করা যেতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার নুরুল কবির আপনার মূল্যবান মতামতের জন্য এবং ডিজিটাল সিকিউরিটি এবং এর সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য নানা বিষয় তুলে ধরবার জন্য। এবারে যাকে বলবার জন্য অনুরোধ করবো, আমি জানি না তাকে এই আইনের ডিফেন্ডার বলা ঠিক হবে কিনা, কেননা তার ইতিহাস কিছুটা, যেমনটা প্রফেসর আসিফ নজরুল বলছেন যে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামী তিনি ছিলেন। আবার তিনি এখন বর্তমানে যে সরকার দীর্ঘদিন যাবৎ প্রায় এক যুগের মতো যে সরকার চলছে, সেই সরকারের সঙ্গে তিনি নানাভাবে যুক্ত আছেন এবং এই সরকারের বিরুদ্ধে আসলে এই আইনটি করবার জন্য অভিযোগ করা হচ্ছে। এবং যে আইনের সূত্র ধরে আসলে এই আইনটি, আমরা যদি আইসিটি অ্যাক্টের কথা স্মরণ করি, সেই আইন নিয়ে আমরা প্রচুর কথা বলেছি। সেই সময় 57 ধারা নিয়ে সাংবাদিকরা তখন অত্যন্ত সোচ্চার ছিলাম এবং সেই সময় আমার মনে আছে তিনি আইসিটি অ্যাক্ট নিয়ে 57 ধারা নিয়ে প্রচুর কথা বলেছিলেন এবং সেই সূত্র ধরে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়, 57 ধারা বাতিল এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কি সুযোগ সুবিধা থাকবে, আইনটা কতটা সহনশীল গণতান্ত্রিক হবে, সেই সব বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 নিয়ে এই আলোচনায় কথা বলবার জন্য এখন অনুরোধ করব মিস্টার হাসানুল হক হিনুকে। মিস্টার হাসানুল হক হিনু বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী, পরবর্তী জাতীয় সংসদ সদস্য এবং তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি। মিস্টার হাসানুল হক। মিস্টার হাসানুল হক হিনু। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আমরা দেখতেও পাচ্ছি, শুনতে পাচ্ছি। জিল্লুরকে অনেক ধন্যবাদ, আর সম্মানিত আলোচক বৃন্দ যারা আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা, অভিনন্দন। আর শুরুতেই আমাদের অধ্যাপক আলী রিয়াজ সাহেব একটা গবেষণা ধর্মী প্রতিবেদন আমাদের সামনে হাজির করেছেন, সেই জন্য তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন সবাই সেই প্রতিবেদনের উপরে কিছু কথা বলেছেন আর কি, এর বাইরেও কিছু কথা বলেছেন রাজনীতি প্রসঙ্গে। তো আমি প্রতিবেদন কষ্ট করে করেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আর কি। তো এবং ওনার প্রতিবেদন যে করলেন আর কি, এবং সেখানে উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে সবচাইতে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইন আসার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, মামলায় জড়িয়ে পড়েছে।
তারপরে বিভিন্ন আমি দেখছি, সবগুলো দেখলাম আর কি। তো আপনাদেরকে জানা আছে বাংলাদেশে এই মুহূর্তে কর্মরত কত সাংবাদিক কাজ করে, আর কত পত্রিকা আছে, কতগুলো টেলিভিশন আছে? আমি আপনাদের বলে দিই, আমি দায়িত্ব ছেড়ে দেওয়া পর্যন্ত 3000 পত্রিকার নিবন্ধন দিয়েছি। 3000 নিবন্ধিত পত্রিকা আছে, মানে উপজেলা, এখন উপজেলা তো পত্রিকা বেরোয়, তো জেলাতে বেরোয়, ঢাকাতেও তো বেরোয় আর কি। আর 40-এর উপরে টেলিভিশনের বেসরকারি খাতে লাইসেন্স দেওয়া হয়েছে। আর বেসরকারি খাতে FM রেডিও, আগে একচেটিয়া কর্তৃত্বটা ছিল বাংলাদেশ বেতারের এবং বাংলাদেশ টেলিভিশনের। সেখান থেকে এই শেখ হাসিনার সরকারের আমলে, তার আগের থেকে টেলিভিশনের বেসরকারীকরণ শুরু হয়েছে। শেখ হাসিনার এই 9 সাল থেকে আমরা বেতারের জগতে কমিউনিটি রেডিও এবং FM রেডিও এটা ব্যক্তিগত খাতে ছেড়ে দিয়েছি। আর টেলিভিশনের ব্যক্তিগত খাতে প্রসার ঘটেছে। এই আমলেই অনলাইন পোর্টাল এটা চালু হয়ে গিয়েছে এবং এই আমলেই সরকার কিন্তু অনলাইন পোর্টালটাকে গ্রহণ করে নিয়েছে এবং তাকে একটা ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসার জন্য একটা তালিকা করার চেষ্টা করছে। আপাতত এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হয়নি, কিন্তু অনলাইন নীতিমালা আমি করে দিয়ে এসেছি। অনলাইনের উপরে কোনো আইন হয়নি, কিন্তু অনলাইন টিভিও চালু হয়ে গেছে এবং এই অনলাইন টিভি, অনলাইন পোর্টাল, অনলাইন নিউজ পেপার, বেসরকারি খাতের বেতার, টিভি এবং 3000 নিবন্ধিত পত্রিকা। এর বাইরে তো সামাজিক গণমাধ্যম আছে, ফেসবুক, টুইটার বা ইউটিউব যেগুলো আছে। এইখানে কত সাংবাদিক কাজ করে কোনো ধারণা আছে? মনে হয় নাই আর কি। আমার কাছে যে তথ্য আছে, কয়েকদিন আগে এই ডিজিটাল নিরাপত্তা আইন আসার পরে আপনি যেটা বলেছেন 426, সেখানে আর্টিকেল 19, তারাও আন্তর্জাতিক একটা সংস্থা, তারা যেটা প্রতিবেদন দিয়েছে প্রায় 700 মতন মামলা হয়েছে। তার ভিতরে মাত্র 42টা মামলা সাংবাদিকের নামে হয়েছে 700-র ভিতরে। আর সেই 42টা মামলায় গ্রেফতার হয়েছে 32 জন, আর তার থেকে মাত্র 7 কি 8 জন এখনো কারাগারে আছে, আর বাকি সবাই জামিনে মুক্ত আছে। আর এটাও মোটামুটি একটা গ্রহণযোগ্য তথ্য আর কি। তো এরকমই আর কি। এবং সাংবাদিক যারা আছেন, সমিতির নেতা, এই যে 7-8 জন ডিজিটাল নিরাপত্তা আইনের 7-8 জন এই মুহূর্তে কারাগারে আছে, কিন্তু সব জামিনে আছে। কিন্তু যদিও ডিজিটাল সিকিউরিটি আইনের 25 এবং 29 ধারা বাদে অন্যগুলো হচ্ছে অজামিনযোগ্য ধারা, কিন্তু সেখানে আলী রিয়াজ সাহেব বলেছেন যে অজামিনযোগ্য হলেও আদালতের এখতিয়ার আছে জামিন দেওয়ার, এবং সেই এখতিয়ারের কারণেই ডিজিটাল নিরাপত্তা আইনে যারা অভিযুক্ত হচ্ছেন অজামিনযোগ্য ধারায়, তারা আবার জামিনে বেরিয়ে আসে বা জামিনে থাকে। তবে আপনি ঠিকই বলেছেন, এই মামলায় নিষ্পত্তির হার খুবই খারাপ। আদালত সেটা আরেকটা ক্ষেত্র আর কি। আইন একটা জিনিস, আইন শৃঙ্খলা বাহিনী একটা জিনিস, আদালত আরেকটা জিনিস। এবং এখানে 25 এবং 29 ধারা, সেটা কিন্তু আসলে মানহানির ব্যাপারে। একটু আপনার মনে ভুল হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না আর কি, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না। এটা যদি আপনি দেখেন 25, আমি এখানে এইসব জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আপনার সিদ্ধান্ত যেটা পরামর্শ দিচ্ছেন সেটা নিয়ে আলোচনা দরকার। 25 হচ্ছে পাবলিশিং, সেন্ডিং অফ অফেন্সিভ, ফলস অর ফিয়ার ইনডিউসিং ডেটা, ইনফরমেশন এটসেট্রা। ইফ এনি পার্সন, কোনো মানুষকে এইসব মিথ্যা তথ্য দিয়ে ভয় দেখায়, তারপরে ডিফামেশন করা, এটা আর কি। আর 29 ধারা হচ্ছে ওই একটি মিথ্যা তথ্য দেওয়া আর কি। এবং এটা নন কগনিজেবল অফেন্স, এখানে জামিনযোগ্য আর কি। এবং জামিনযোগ্য আপনি বলেছেন যে এখানে বেশিরভাগ মামলা হচ্ছে 25 এবং
29 ধারায়, তাহলে এখানে তো কারাগারে থাকার কিছু নাই, তো সব তো জামিন হয়ে যাবে। এটা এটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ। কিন্তু কিন্তু আপনি হয়তো আরেকটু গবেষণা করে দেখতেন যে আমি বলে দিচ্ছি 25 এবং 29 ধারা যখন একটা মানুষ চরিত্র হননের জন্য, মিথ্যা তথ্য দিয়ে ভয় দেখানোর জন্য মানুষকে ভীতি প্রদর্শন করে, যে মানুষই হোক, সেই সেই 25 এবং 29 ধারায় মামলাটা হয়। সাথে করে কি এই পুলিশ বাহিনী বা কেউ প্রশাসনের লোক তারা 31 ধারা 32 ধারা যোগ করে দেয়, কিন্তু ওটা অজামিনযোগ্য। সুতরাং জামিনযোগ্য ধারায় বেশিরভাগ মামলায় হচ্ছে কি, আপনি আইনত জামিনযোগ্য, কিন্তু এখানে জামিন দিচ্ছে আদালত, ওইখানে তো জামিন পাচ্ছেন না। এইভাবে বহুত জন ভোগে, 3, 4, 5 মাস ভোগে। কিন্তু কিন্তু আপনি যেগুলো ইয়ে করছেন, আমি যে বিষয়টা বলছি যে এখানে আপনি যেগুলো বলেছেন প্রতিবেদনে, সেটা হচ্ছে তাদের প্রয়োগের সমস্যা, এই আইনের প্রয়োগের সমস্যা। প্রয়োগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুলভাবে করছে, অথবা বাড়াবাড়ি করছে, অথবা এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করছে, অথবা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাজ করছে। আরেকটা আপনি বলেছেন যে আইনের যারা অভিযুক্ত হয়ে যাচ্ছে আদালতের সমস্যা, আদালতে তারা দীর্ঘসূত্রিতার ভিতরে পড়ে হয়রানির শিকার হচ্ছে এবং বহু জানা দিনের পর দিন কারাগারে আটক থাকছে। সেই হিসাবে আমাদের সাম্প্রতিককালে একজন গণমাধ্যম কর্মী মুশতাক কারাগারে মারা গেছেন। উনি, এর জন্য আমি দুঃখিত, আমরা সবাই দুঃখিত, উনি মারা গেছেন এখানে। এবং দীর্ঘদিন আপনার কাজল সাংবাদিক নিখোঁজ ছিল, তারপরে দীর্ঘদিন প্রায় বছরখানেক পরে হাজির হয়েছে। এইসব ঝামেলাগুলো আছে। সুতরাং আদালতের ঝামেলা, আইন প্রয়োগকারী সমস্যার ঝামেলা, আর আইন এখন যখন আপনি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন, তাহলে একরকম আলোচনা হবে আর কি। এবং সেখানে আইন নিয়ে যখন আমি কথা বলবো, আইনের প্রয়োগে যদি সমস্যা হয়, তাহলে সেটা তো আইনের দোষ না। হ্যাঁ, দোষ হতে পারে, দোষ হতে পারে আইনের ভিতরে যদি অস্পষ্ট কিছু জায়গা থাকে, ভেগনেস ইন দ্য ল থাকে। এটা নজরুল সাহেব ভালো জানেন, আইনের উনি শিক্ষক। ভেগনেস যদি থাকে, তাহলে অবশ্যই সেই ভেগনেসের সুযোগে প্রবলেম আছে। এবং ভেগনেস যদি মানে থাকে, সেটা কিন্তু সংবিধান বিরোধী কাজও হয় কিন্তু, বুঝলেন? সেখানে আদালত কিন্তু হস্তক্ষেপ করে দিবে, উচ্চ আদালত। যদি কেউ আদালতে যায়, যে কোনো আইনের ভিতরে যদি ভেগনেস, অস্পষ্টতা থাকে আর কি, অস্পষ্টতার ফাঁক দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা কার্যকরী দিনের সরকার এদিক ওদিক করতে পারে। আমি যেটা বলছি যে এই যে আইনের একটা হচ্ছে আইনের সমস্যা কি আছে, সেটা একটা গবেষণা করা দরকার। আর প্রয়োগের সমস্যা আপনি বলেছেন, প্রয়োগ কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং সেখানে বলেছেন যে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। কিন্তু আপনি যে গবেষণায় একটু বের করতেন যে এই যে এখানে মনে করেন 42টা মামলা হয়েছে, সেই মামলা যে সাংবাদিকের বিরুদ্ধে হয়েছে, কিসের উপরে হয়েছে মামলাটা? সেই মামলাটা ওই সাংবাদিক কোনো প্রতিবেদন তৈরি করেছে এমপির বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে, এবং তার জন্য এমপি, মন্ত্রী অথবা একটা দলের সভাপতি, সে যে দলেরই হোক, তিনি একটা মামলা করেছেন যে আমার বিরুদ্ধে এটা আচ্ছা এই দুর্নীতির কথা বলেছে, আমি দুর্নীতির মিথ্যা তথ্য। মামলাটা কি হয়েছে? আমার মনে হয় তাহলে আমরা যারা আলোচনা করছি আর একটু পরিষ্কারতা, ভবিষ্যতে আপনি মামলাটাও লিখে দিবেন যে কি ধরনের মামলা হয়েছে। কাজলের বিরুদ্ধে কি মামলা হয়েছে, প্রবীর শিকদার নাই ফরিদপুরে কি মামলা হয়েছে। আমি তখন দায়িত্বে ছিলাম, আমি 24 ঘন্টায় তাকে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আমি আদালতের লোয়ার কোর্টে তাকে বেল দিলাম। কিন্তু মামলাটা কি হয়েছে সেটা কেউ আলোচনা করেনি। মামলাটা একটু পড়ে দেখবেন প্রবীর কি লিখেছিল ফেসবুকে, আর তখন আপনি বুঝবেন যে প্রবীরের এই লেখাটা ঠিক কি বেঠিক ছিল জানি না, সেটা এখনো ঝুলে আছে সে। কিন্তু আমি এইটা একমত যে আপনি সাংবাদিককে বা ভিন্ন মত পোষণ করার জন্য জামিন দিবেন না, দিনের পর দিন ঘুরাবেন, এটা ঠিক না। আপনি জামিন দিয়ে কেউ তো পালিয়ে যাচ্ছে না, জামিন দেন। মুস্তাককে জামিন দিতে পারতো, সুতরাং আদালতের গন্ডগোল এটা, জামিন দিয়ে মামলা চলতে পারতো। যেরকম এখানে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন, আইসিটি আইনের কোনো মামলা নিষ্পত্তি হয় না। যেখানে নিষ্পত্তি হয় না, তাহলে 1 বছর, 2 বছর, 4 বছর
আমাদের শুভ্র আদিলুর রহমান শুভ্রর মামলা এখনো মনে নিষ্পত্তি হয়নি, ও দিব্যি তারা এনজিও চালাচ্ছে বসে আরাম করে, তাই না? তা আমার কথাটা হচ্ছে যে তাহলে তো জামিনে থাকুক, জামিনে আসুক সে, তাই না? জামিনে আসুক, সেখানে সেই সমালোচনাগুলো গ্রহণযোগ্য। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ডিজিটাল নিরাপত্তা আইন আপনারা সিদ্ধান্ত দিলেন যে বাতিল করে দেওয়ার জন্য, আমি এটার সঙ্গে একমত না। ডিজিটাল নিরাপত্তা আইনটা ডিজিটাল যে নতুন তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাজ তৈরি হয়েছে পৃথিবীতে, সেইটার ব্যবস্থাপনার জন্য কোনো আইন কি দরকার আছে? যদি আপনি বলেন দরকার নাই, তাহলে আপনার সঙ্গে কোনো আলোচনা নাই আমার। আর যদি বলেন দরকার আছে, তাহলে বলতে পারেন যে এই আইনটা এইভাবে করেন, এইভাবে করেন, এখানে ত্রুটি আছে, এখানে ফাঁক ফোকর আছে, সেটা একটা আলোচনা, দীর্ঘ আলোচনা হতে পারেন। যে আমেরিকা ইউরোপ গণতন্ত্রের কথা বলে, সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মতন এই ডিজিটাল স্পেস ব্যবস্থাপনার আইন তৈরি হয়ে গিয়েছে না? সেই আইনগুলো কিরকম একটু পড়ে দেখেছেন সবাই? আপনি ব্রডকাস্ট আইন, এই যে ইংল্যান্ডের বিবিসি চলে, আমেরিকাতে একটা লাইসেন্স, একটা বেসরকারি খাতের লাইসেন্স মানে বাতিল করার কতটুকু ক্ষমতা আছে জানেন? স্টেটের এবং ফেডারেল গভর্নমেন্টের। অফকমের ইয়েটা জানেন আপনি? অফকম যে ইংল্যান্ডের যে ইয়েটা, এখানে ব্রডকাস্ট ল যখন তৈরি করতে গেলাম, একটা লটা আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, এখনো কিন্তু ক্যাবিনেট থেকে আইনমন্ত্রীর কাছে দিয়েছে, আইনমন্ত্রী এখনো ঠিক করতে পারেনি। এটা নিয়ে আপনার গণমাধ্যমের অনেক কর্মী আপত্তি করেছে। তা আপনি কোনো ব্যবস্থাপনায় যাবেন না, আপনি কোনো ব্যবস্থাপনায় যাবেন না। এখন একটা টেলিভিশন চ্যানেলাই চলছে জিল্লুর রহমানের একটা কাগজের উপরে, এক শীট কাগজ, যে কালকে তো গভর্নমেন্ট এটাকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো গভর্নমেন্টকে ধ্বংস করে দিতে পারে, জাস্ট লাইসেন্স একটা কলমের খোঁচায় বাতিল করে দিতে পারে। কিন্তু ব্রডকাস্ট ল আপনাকে তো নিরাপত্তা দিত, মালিককে নিরাপত্তা দিত, সাংবাদিককে নিরাপত্তা দিত, তাই না? আচ্ছা, সম্পাদক পরিষদ, নুরুল কবির তো সম্পাদক পরিষদ কি আইন বাতিলের কথা বলেছে? আই ডোন্ট থিঙ্ক সো। সম্পাদক পরিষদ বলছে মিসইউজ হচ্ছে, রিভিউ করেন, সংশোধন করেন। আপনারা বাতিলের কথা বললেন। ডিজিটাল সমাজে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এখানে সাংবাদিকরা হয়রানি হচ্ছে, খুব ভালো নাগরিক হয়রানি হচ্ছে, নারী হয়রানি হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় হয়রানি হচ্ছে, রাজনৈতিক কর্মী হয়রানি হচ্ছে। আরো যে ডিজিটাল স্পেসে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেগুলোর ব্যবস্থাপনা কি করবেন বলেন তো? সেখানে আমি প্রায় শুনে থাকি, বহুজনা বলেন যে বর্তমানে দণ্ডবিধি যেটা আছে পেনাল কোড, সেই পেনাল কোড দিয়ে চালিয়ে যান। কিন্তু নজরুল সাহেব বলেন তো, যে বর্তমানের পেনাল কোডের, আপনি নিশ্চয়ই জানেন 90% পেনাল কোডের হচ্ছে অজামিনযোগ্য ধারা, অজামিনযোগ্য ধারা। তো এখানে আপনি 14টা অজামিনযোগ্য ধারা আছে বলে হইচই করছেন। তারপরও আলোচনা হতে পারে, আমি কোনো আপত্তি নাই, আমার আলোচনা করতে আপত্তি নাই, আমি অবশ্যই আলোচনা করব, জামিনযোগ্য করেন। কিন্তু পেনাল কোডে তো আপনি জানেন, পেনাল কোড ডিলস উইথ ফিজিক্যাল এভিডেন্সেস, নট ভার্চুয়াল এভিডেন্সেস। একটা কম্পিউটার ড্যামেজ হচ্ছে, চুরি হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড চুরি হচ্ছে পাসওয়ার্ড, এটা কিভাবে আপনি এভিডেন্স হিসেবে নিয়ে আসবেন? তো বহুজনা বলতেছে যে নর্মাল, আমি কয়েকদিন আগে ডক্টর জাফরুল্লাহ শুনলাম যে পেনাল কোডটা একটু ঠিকঠাক করে দেন, তাহলে তো হয়ে যায়। আমার কথা হচ্ছে, যারা বিশেষজ্ঞ আছে আইনে, তাদের সঙ্গে একটু আলাপ করেন যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধটা পেনাল কোডে কভার করে কিনা, যার জন্য পৃথিবীর সব জায়গায় আইনটা তৈরি হচ্ছে। যে নামেই করেন না, আইন তৈরি হচ্ছে, আপনি আইনটাই বাতিলের কথা বলতেছেন। তাহলে এখানে আপনি কি জানেন যে এই মুহূর্তে নারীদের হয়রানির জন্য যে ঘটনা ঘটতেছে, সেটা অ্যাক্রস দি টেবিল কাউন্টার ইন্টেলিজেন্স অফিসে প্রতিদিন কত মামলা নিষ্পত্তি হচ্ছে উইদাউট গোয়িং টু দি কোর্ট? নারীরা কোর্টে যেতে পারছে না। এটাও তো একটা গবেষণা করা দরকার, যে আইনটা আসার পরে কতটুকু প্রোটেকশন পাইছেন। অনলাইন ব্যবসা শুরু হয়ে গিয়েছে, অনলাইন ব্যবসায় যে প্রতারণা হচ্ছে, এখানে কি আপনার নিরাপত্তা দিবেন না বলেন? তাই না? আমার কথা হচ্ছে, আপনি বলতেছেন আইনটা বাতিল করার পক্ষে, আমি মনে করি তাহলে আপনাকে বলতে হবে অ্যাট দি সেম টাইম ডিজিটাল সমাজটাকে ব্যবস্থাপনার জন্য কি আইন দরকার আছে? যদি বলেন দরকার নাই, তাহলে আমার কোনো বক্তব্য নাই। আমি মনে করি অবশ্যই আইন দরকার আছে,
সেই আইনটা কার্যকরী করার সময় দেশের সংবিধান, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। ইট মাস্ট কমপ্লাই উইথ দ্য ল। এবং সেখানে আপনি যেগুলো বলেছেন সেখানে আমি বলি যে এখানে হ্যাঁ, এখানে আমি পরিষ্কারই বলি আপনাকে, আপনার সঙ্গে আমি আলোচনা করতে রাজি আছি। এখানে 17 থেকে 35টা হচ্ছে পেনাল সেকশন, 35 আর 29টা হচ্ছে নন জামিনযোগ্য, আর 31-32 হচ্ছে আইনের অবনতি সংক্রান্ত একটা ধারা, যেখানে বোঝানো হয়রানি হয়। এটা আমি দেখেছি, এটা স্পষ্টীকরণ করা দরকার, পরিষ্কার করা দরকার। ওই যে একটু আগে বললেন মুক্তিযুদ্ধের ডেফিনিশন বা রাষ্ট্রের ভাবমূর্তি কিভাবে ক্ষুণ্ণ হয়, সংবিধানের 39-এ আপনি দেখবেন, বা বন্ধু রাষ্ট্রের ব্যাপারে দেখবেন ব্ল্যাঙ্কেট একটা বক্তব্য দিয়ে আছে সংবিধানে, জাস্ট সংবিধানে বলা আছে, কিন্তু ওটাকে আবার বিধি দিয়ে বলতে হয়। পেনাল কোডে বহুত কিছু বিধি দিয়ে বলা আছে। মানহানি কি, 499 সেকশন, 500 সেকশনে মানহানি কি সেটাকে বলতে হবে তো আপনাকে, না হলে তো হয়রানি হবেই। সুতরাং 31, 32 অবশ্যই এটার স্পষ্টীকরণ করা দরকার। এখানে 31-এর ডেফিনেশনটা ক্লিয়ার করা দরকার। এবং এখানে 59-এ একটা বিধান আছে যে যদি কোনো আইনে অস্পষ্ট থাকে তাহলে বিধি দিয়ে স্পষ্ট করতে হবে। আমার সবচেয়ে এই গভর্নমেন্টের দুর্বলতা হচ্ছে এই আইনটা তৈরি 2 বছর পার হয়ে গেল, এই আইনটা কার্যকর করার জন্য বিধিটা তৈরি করেনি, বিধিমালা ছাড়া তো এদিক ওদিক হবেই, হয়রানি হতেই পারে মানুষ, এবং হয়েছেও, আমি সে সঙ্গে একমত আপনাদের সঙ্গে। সুতরাং 59 সেকশনে বিধি দিয়ে অস্পষ্টতা দূর করার একটা বিধান করা দরকার। 32 ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটাকেও ক্লিয়ার করা দরকার। আসেন এখানে 40 বলতেছে 60 দিন, আপনি বললেন 60 দিনে করতে হবে, তারপর 15 দিন। দেখেন এটা ম্যান্ডেটরি না, ইটস ডাইরেক্টরি। এটা আসিফ নজরুল সাহেব বুঝবেন। এবং এটা নারী ও শিশুর কেসে দেখবেন যে আইন আছে, সেখানেও এরকম বলা আছে। সুতরাং এই যে তবে হ্যাঁ, তাহলে দিনের পর দিন, অর্থাৎ 75 দিনের পরে কি যদি মামলা নিষ্পত্তি না করতে পারে, চার্জশিট না দিয়ে চালু করতে না পারে, তাহলে কি সে 200 দিন 300 দিন কাজলের মতন জেলখানায় থাকবে, মোস্তাকের মতন জেলখানায় থাকবে? নো। তাহলে এটা ঠিক করেন আপনি। এই আইনটা তো মেন পেনাল কোডের আইনে প্রবলেম আছে, ইস ডাইরেক্টরি, ম্যান্ডেটরি না। অর্থাৎ 75 দিনের পরে যদি মামলা, তাহলে ডিসমিস করেন, ছেলেকে মানুষটাকে ছেড়ে দেন, তাই না? সেই জিনিসগুলো আমি মনে করি এখানে অবশ্যই ডিসকাশন হওয়া উচিত। তারপরে গ্রেপ্তারের ব্যাপারে বলছেন পরোয়ানা ছাড়া, এখানে দ্বিমত আছে। আমি এটা চূড়ান্ত কিছু বলছি না, আমার কথা আছে যে গ্রেপ্তার করার পদ্ধতি। তারপরে ওই যে ধারাতে আপনার, আমি ধারাটা হচ্ছে প্রথম দিকে যেটাতে বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত আছে না, সেইটা ভাবমূর্তি মানে এই সব ব্যাপারে প্রশ্ন করা, সেখানে সেটাও ক্লিয়ার করতে হবে। আর সাজা অত থাকবে কিনা সেটাও দেখার বিষয় আছে। আরেকটা প্রবলেম আছে, পেনাল কোডে একই অপরাধে মনে করেন 5 বছর সাজা আছে, ডিজিটাল সিকিউরিটি আইনে 7 বছর সাজা আছে। একই অপরাধে আপনি 2 জায়গায় দুই যাত্রা কেন হবে? সুতরাং এটা ঠিক করা দরকার। সুতরাং একটা আইন দেওয়ার পরে একটা নতুন একটা জগৎ তৈরি হয়েছে, ডিজিটাল সমাজ, সেখানে একটা নতুন আইন এসছে, 2 বছর হয়ে গিয়েছে, রিভিউ করেন। এবং এই যে প্রবলেমটা হচ্ছে, প্রয়োগের প্রবলেমটা যেটা আপনারা বলেছেন, আমি একমত। ছাগল নিয়ে মামলা করা হয়েছে সাতক্ষীরায়, আমি একমত, তাই না? কেন আমাকে গভর্নমেন্টের মন্ত্রী আরেক মন্ত্রীকে বলে বেল নিয়ে দিতে হবে? দিস ইজ নট রুল অফ ল। রুল অফ ল হচ্ছে আপনি মামলা করবেন, আদালতে সিদ্ধান্ত নিবে, তাই না? প্রশাসন কেন হস্তক্ষেপ করবে আদালতের উপর? আই ডেফিনেটলি ডিসএগ্রি, এটা উচিত না, কিন্তু সাংবাদিকদের স্বার্থে এটা দেখা হয়েছিল। এটাও আলোচনা হতে পারে যে ব্রডকাস্ট ল যখন আসছে, গণমাধ্যম কর্মী ডিজিটাল নিরাপত্তা আইনে থাকবে নাকি ব্রডকাস্ট লতে চলে যাবে, সেটাও আমি মনে করি। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ব্রডকাস্ট লতে অধীনে গণমাধ্যমের কর্মীর ব্যাপারে কোন রকম অভিযোগ থাকলে ব্রডকাস্ট লতে পাঠায় যাবে, এক্সেপ্ট 302-এর ওই যে খুনের মামলা টামলা যেগুলো আছে, মানে এই লেখা সংক্রান্ত ভিন্ন মত প্রকাশ, লেখালেখি, তারপরে গবেষণা ধর্মী বক্তব্য দেওয়ার জন্য গো টু ব্রডকাস্ট ওইখানে। তাহলে গণমাধ্যমের কর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইনের থেকে বেরিয়ে চলে গেল। এই জিনিসগুলো
ক্রমান্বয়ে আমাকে ডেভেলপ করতে হবে। আপনাদের গবেষণা অবশ্যই সরকারকে বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের সবাইকে আমাদেরকে এডুকেট করতেছে। এখানে যে আমি মানে ধরেন, কিন্তু সেখানে আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলবো যে আপনি যত ত্রুটির কথা বললেন আমি সব মাথা পেতে নিলাম, তাহলে ত্রুটি সংশোধন করি, সংশোধনযোগ্য তো। কারণ আমি আরেকটা আলোচনায় কয়েকদিন ধরে বলেছি, আপনি আইনের প্রয়োগ, জমা জমি নিয়ে মামলা, খুনের মামলা, নারী শিশু রেপ কেস নিয়ে মামলা, কোনটার অপপ্রয়োগ হয় না বলেন তো বাংলাদেশে? আরো মামলা বলবো আমি, যান গ্রামে চলেন, আমি একটা এলাকায় রাজনীতি করি, প্রতিদিন আমাকে এই পুলিশের ওসিকে মানে বকতে হয় নারীর ঘটনা নিয়ে, খুনের ঘটনা নিয়ে। একই অভিযোগ, যা খুন হলো ওইখানে আমাকে ফাঁসাই দিছে, মামলা দিয়ে দিছে। এই যে হেফাজতের তাণ্ডবের সময় কি 5,000 লোকের নামে মামলা, এটা কি 5,000-এর ভিতরে আলী রিয়াজ সাহেবকে ঢুকাই দিবে, নুরুল কবির সাহেবের নাম ঢুকাই দিবে, তাই না? Why can't you be specific? Why can't you be specific? সুতরাং আমাদের রাষ্ট্রের এই প্রবলেমটা আছে। সুতরাং অন্য আইন প্রয়োগ করার ব্যাপারে 302 ধারায় মামলা হলে প্রয়োগ করার ব্যাপারে কত হয়রানি হয়। তাহলে 302 ধারা কি ভুল হয়ে গেল? তাহলে খুনের জন্য তো আইন লাগবে আপনাকে। আমি সেখানে বলতেছি ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল সমাজের নিরাপত্তা বিধান করার জন্য, ব্যবস্থাপনার জন্য আপনি যে কোনো এই আইন বাতিল করেন, আরেকটা আইন দিবেন তাহলে। আর ওখানে তো নজরুল সাহেব বলছেন রাজনৈতিক কথা, আপনি আইনের কথা যদি বলেন একরকম, আর যদি আপনার পলিটিক্যাল স্ট্যান্ড হয় যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে দিতে হবে, সেখানে আমার তর্ক নাই। সে পলিটিক্যাল স্ট্যান্ড যে নাই, সে আমি ওই পলিটিক্যাল উত্তর পলিটিক্স দিয়ে দিব না। আমি আইনের কথা বলবো যে ডিজিটাল নিরাপত্তা আইন ইজ কমপ্লাইং উইথ দ্য প্রেজেন্ট ডে কনস্টিটিউশন অফ দি কান্ট্রি অ্যান্ড রুলস। যদি সেরকমই না হয়, আজকে 2 বছরে কোনো সাংবাদিক, কোনো নাম করা সম্পাদক হাইকোর্টে গেলেন না কেন? আমি তো কয়েকবার সম্পাদক পরিষদের সঙ্গে বসেছি। গোলাম সারোয়ার ভাই মারা গেছেন, কয়েকবার বসেছি। যদি ওই আইনটা তথ্য মন্ত্রণালয় করেনি এবং সাংবাদিকদের বিরুদ্ধে না, এটা টেলিকম মন্ত্রী করেছে, নাথিং টু ডু উইথ দ্য জার্নালিস্ট। অন্য নাগরিকের মতন একজন জার্নালিস্ট মানে হয়রানির শিকার হচ্ছে। আর এখানে বাংলাদেশে এই যে 3,000 পত্রিকা, প্রিন্ট মিডিয়াতে দুর্নীতি, ক্ষমতাবাজি, দলবাজি, নারী নিয়ে কেলেঙ্কারি, কোন কথাটা লিখতে পারেন না বলেন আমাকে? কোন কথাটা লেখা হয় না? এমপির বিরুদ্ধে দুর্নীতির কেস লিখলে বললে কি সেই সম্পাদককে গ্রেপ্তার করা হয়? আই ডোন্ট থিঙ্ক সো। আর আপনি নিজেই বলছেন গবেষণায় যে বেশিরভাগ সাংবাদিক হচ্ছে পেরিফেরি, অর্থাৎ ঢাকার বাইরে মফস্বলের সাংবাদিকরা হয়রানির শিকার হয়েছে। আমি একমত আপনার সঙ্গে। অফকোর্স বাইরের কেন হয়েছে একটু খোঁজ নিবেন, আরেকটা তদন্ত রিপোর্ট করতে হবে কেন এই ঘটনাটা ঘটে, যে ঢাকার বাইরে জেলা এবং উপজেলার যে সাংবাদিকতা গণমাধ্যম কর্মী আছে, প্রশাসন আছে, এবং ওখানে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় ইঞ্জিনিয়ার সাহেবরা, সেখানে কি ঘটনা ঘটে একটু খবর নিবেন। আমি এগুলো আলোচনা করতে চাচ্ছি না। ডেভেলপিং ডেমোক্রেসি, ডেভেলপিং ইকোনমি, সেইখানে বহুত কিছু গন্ডগোল আছে, বহুত কিছু আছে। আর পলিটিক্যাল কথা নুরুল কবির সাহেব বলছেন, এটা নিয়ে থাক আলোচনা। আমি শুধু বলবো যে গণতন্ত্রের জন্য নির্বাচন খুব ভালো জিনিস। গণতন্ত্রে কারা থাকবে সেটা একটু আলোচনা করেন। হু আর এন্টাইটেল ফর ডেমোক্রেসি, সেই আলোচনা তো আমরা করি না। আমি দীর্ঘদিন ধরে বলে আসতেছি, মানে ফুলের বাগানে বন্য শুকরের কোনো জায়গা নাই। ইউ হ্যাভ টু ডিসাইড দি বাউন্ডারি, হু উইল পার্টিসিপেট ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম। যে আমার সংবিধানই মানে না, বেসিক্স মানে না, পাবলিকলি কোশ্চেন করতেছে। এখন হেফাজতে ইসলাম বাংলাদেশের গণতন্ত্রে ভোট করবে, তাহলে ওইটা ঠিক করেন, তারপরে নির্বাচন করি। অবশ্যই করব। ওই এখন তো যুদ্ধের ভিতরে আছি, আমার অস্তিত্বই শেষ। কালকে রাজাকার জঙ্গি ক্ষমতায় আসবে, শরিয়া আইন বাংলাদেশে চালু করে দিবে। আজকে পরিসরটা ওই আলোচনার না। আমি যেহেতু প্রফেসর সাহেব আছেন এখানে, আর নুরুল কবির সাহেব জ্ঞানী লোক, আসিফ নজরুল সাহেব অধ্যাপক সাহেব, আপনারা ডেমোক্রেসির বাউন্ডারি নিয়ে তো কেউ আলোচনা করেন না। ডেমোক্রেসিতে একটা কনভিক্টেড প্রিজনার পার্টিসিপেট করবে, পার্টির প্রধান থাকবে, সে আমার পার্টিরই হোক আর যাই হোক, নারী নিয়ে একজনকে ধরা পড়ছে, তাকে ছিনাই নিয়ে চলে যাবে। সেই ডেমোক্রেসিতে আপনি ডেমোক্রেসির আলোচনা করতেছেন। আচ্ছা, গো টু বেসিক্স। 75-এর আগে
কি হয়েছে? আপনি 15ই আগস্টের পরে আগে বাকশাল পদ্ধতি হয়েছে, সবাই সোচ্চার হয়েছেন, জাসদ এটাকে নাকচ করে দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে, ফাইন। তো 75-এর পরে যে ইন্ডাক্টেড হলো রাজাকার এবং সাম্প্রদায়িক শক্তি জঙ্গি, খালি সাম্প্রদায়িক তো এখানে বহুত ধর্মভিত্তিক রাজনীতি করে, ইরানেও করে, কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িকতা 73-এর পাকিস্তান পন্থার লেজুর, মানে তারা ট্রেনিং করে পাকিস্তানকে, বাংলাদেশ বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি। সুতরাং আপনি যখন ডিজিটাল নিরাপত্তা আইন, তো হ্যাঁ আমার অভিযোগ আছে, ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলকে ধরেন, মুস্তাককে ধরেন, হেফাজতে ইসলামের মামুনুলের ধরেন না কেন? সো দেয়ার ইজ এ পলিটিক্যাল প্রবলেম ফ্রম দি সাইড অফ দি গভর্নমেন্ট, হুইচ আই ডোন্ট লাইক, আমি পার্সোনালি পছন্দ করি না। সুতরাং গোখরো সাপকে দুধ কলা দিয়ে পুষলে, কালকে আমি পার্লামেন্টে ওপেন বলেছি, দুধ কলা দিয়ে পুষলে দিনের শেষে আপনাকে ছবল মারবে। তো ঠিক আছে, আপনারা সবাই জ্ঞানী লোক, আপনাদের সহযোগিতায় কিন্তু বাংলাদেশের যদ্দূর এসছে এখান থেকে আরেক ধাপ আগাবো আমরা। সুতরাং একদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের চ্যালেঞ্জ, আরেকদিকে জঙ্গিদের চ্যালেঞ্জ, আর বাংলাদেশের মৌলিক জিনিসের স্বীকারই করে না সে একটা চ্যালেঞ্জ। এগুলো সব মিলিয়ে মিশে কিভাবে করবো সেটা ঠিক। তবে আমি মনে করি যদি আমরা রিভিউতে যেতে পারি, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনি এই ধারাগুলোকে স্পষ্টীকরণ করে কি একটা ফরম্যাট যদি দেন আমাকে, আমি চেষ্টা করব পার্লামেন্টে বলতে, বাইরে বলতে, পাবলিকলি বলতে, যে আপনি কি কি জায়গায় মানে রিভিউ করবেন, এবং মোর এটা ডেমোক্রেটিক করা, মোর এটা ক্লিয়ার করা, এটা অফকোর্স আই ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি বলতে পারি? ধন্যবাদ মিস্টার হাসানুল হক ইনু। এই পর্যায়ে আসলে প্রফেসর আলী রিয়াজ বলবেন, কিন্তু তার আগে আমি জাস্ট মিস্টার আসিফ নজরুল এবং নুরুল কবির, মিস্টার নুরুল কবিরকে জাস্ট 1 মিনিট করে যদি কোনো ইন্টারভেনশন থাকে ছোট্ট করে। আমি ইনু ভাইকে অনেক ধন্যবাদ জানাই, উনি আইন সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। তবে আমাদের ভুললে হবে না, আমাদের কিন্তু একটা আইসিটি অ্যাক্ট আছে, আইসিটি অ্যাক্টের আন্ডারে অনেক সাইবার ক্রাইমকে বা আপনার হ্যাকিং অপরাধকে দমন করা সম্ভব, এবং আমি ওনার সাথে একমত। উনিও একটা স্ট্যান্ডিং কমিটির প্রধান। আমি বরং ইনু ভাইকে অনুরোধ করব, আপনি যাদেরকে লিগাল এক্সপার্ট মনে করেন তাদেরকে নিয়ে আপনি নিজে একটা ড্রাফট করার উদ্যোগ নেন, আপনাদের কাজ তো সেটাই। আর সেকেন্ড কথা হচ্ছে, আমাকে একটু বলতে হবে, ইনু ভাই একটা ডেঞ্জারাস কথা বলেছেন, গণতন্ত্রের বাউন্ডারি কারা। তো সংবিধানে লেখা আছে, আপনি হেফাজতের প্রবলেম মনে করেন, হেফাজতকে আপনি ব্যান করেন। যতক্ষণ পর্যন্ত হেফাজত একটা লেজিটিমেট মানে আইনগত প্রতিষ্ঠান, যতক্ষণ পর্যন্ত সরকার জামাত বা হেফাজতকে ব্যান করবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবশ্যই তারা গণতান্ত্রিক যে কোনো প্রক্রিয়া আসবে। কে ক্ষমতা আসবে না আসবে সেটা জনগণ ঠিক করবে, আমি আপনি টকশো করে ঠিক করবো না, এটাই ডেমোক্রেসি। জনগণ যাকে ভোট দিবে আপনি মেনে নিতে হবে। জনগণ ভোট দিয়েছে মোদীকে মানছেন কেন? জনগণ ভোট দিয়েছে ট্রাম্পকে মানছে কেন? এরদোয়ানকে মানছে কেন? আপনি যদি মনে করেন এরা রাষ্ট্রবিরোধী, বাংলাদেশ বিরোধী, আপনি ব্যান করে দেন। যতক্ষণ পর্যন্ত তাদের ব্যান না করবেন, তাদের প্রত্যেকে নির্বাচিত হওয়ার অধিকার আছে। এটাই হচ্ছে ডেমোক্রেসি। আপনার কথা আমি মানলাম, কিন্তু আপনার সবাই তো মানে প্র্যাকটিক্যাল পলিটিশিয়ান না, আপনার তো জ্ঞানী লোক। আপনি ন্যায্য কথাটা বলেন যে দিজ আর আনডেমোক্রেটিক ফোর্সেস, তাদের নিয়ে গণতন্ত্র হয় না, এই কথাটা আমি শুনতে চাই। আমি বাংলাদেশের প্রথম আলোর সম্পাদক থেকে শুনেন, আপনার মতে আওয়ামী লীগের 14 দল ছাড়া আর কে কে আছে গণতান্ত্রিক? বলেন, নাম বলেন। আমি না ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক, অফকোর্স শুধু আওয়ামী লীগ আর সিপিবি ডিসকাশন করবে, আপনারা করবেন। আমি বলি না, শোনেন, সংবিধানের 4 নীতি মানে না, বেসিক্সই মানে না, বেসিক্সই মানে না। আপনি সাম্প্রদায়িক বলি যে আপনারা ইলেকশনই দেন না, আপনারাও তো বেসিক মানেন না। আমি তর্ক চাচ্ছি না, আপনি আমার কথা হচ্ছে, আমি বহুদিন সম্পাদকদের বলেছি যে আপনি হেডলাইন নিউজ করেন না কি জন্য, যে সাজাপ্রাপ্ত মানুষ যেন গণতন্ত্রে না থাকে, ইনু সাহেবই হোক আর করিম সাহেবই হোক, এখানে প্রবলেম আছে গণমাধ্যমে। ধন্যবাদ। অনেস্ট গণমাধ্যম হন, ভালো, আমি খুশি তো। আপনি ডেমোক্রেসির ধর্মটা বলেন, আমরা শিখবো। ধন্যবাদ। মিস্টার নুরুল কবির, any intervention for 1 minute? Just 1.5 মিনিট। দুটো কথা। একদম ইনু ভাই ভীষণ মেধাবী রাজনীতি। মেধাবী না, মেধাবী না তো অন্য কিছু হইতাম ছোটবেলা থেকে। আর ইনু ভাই মেধাবী লোকদের নিয়ে সমস্যা হচ্ছে যে উনি যেই দিকেই বুঝতে চান অনেক ধরনের সুন্দর করে উপস্থাপন, আপনার মতন। আপনি বাউন্ডারি নিয়ে কথা বলছি, আমি এটা 30-35 বছর ধরে বলছি, হয়তো আমার কথা পৌঁছানোর যোগ্যতা আমার নাই। গণতন্ত্রের 1 নম্বর বাউন্ডারি, 1 নম্বর
জনগণ রাজনীতি পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্বটা কার? জনগণের না না ঈশ্বরের? যারা জনগণের সার্বভৌমত্ব মানে না তারা ক্লাসিক্যাল অর্থে গণতন্ত্রী না। আপনি যাদেরকে গণতন্ত্রী বলছেন নিজেকে সহ, আপনারা রাষ্ট্র ধর্ম ইসলাম করে রেখেছেন। আপনারা যারা ক্ষমতার রাজনীতির সঙ্গে এখন যুক্ত তাদের কপাল ভালো, এই যে যারা ধর্মাশ্রয়ী রাজনীতি করে এখনো পর্যন্ত বলে নাই যেই রাষ্ট্রের ধর্ম ইসলাম সেই রাষ্ট্রে অনইসলামিক কোন রাজনৈতিক দল থাকতে পারবে না। কথাটা একটু চিন্তা করেন। আপনারা যেইভাবে আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে আজকে হেফাজতের বিরুদ্ধে বলছেন, কয়েকদিন আগে আপনি তো কওমি মামা হয়েছেন, আপনি কওমি মামা হয়েছিলেন তো, তার আগে একবার পিটিয়েছেন। এই বিষয়ে রাজনৈতিকভাবে আপনাদের আদর্শগত অবস্থানটা ঠিক করা প্রকৃত জরুরি, এক নম্বর কথা। 2 নম্বর ইন্টারভেনশন হচ্ছে এর আগের পর্ব নিয়ে আইনের প্রয়োগের যে ভুল তথ্য, যে অপপ্রয়োগের কথা রিয়াজ বলেছেন এবং আপনি স্বীকার করেছেন। এটার সঙ্গে একটা অত্যন্ত যুক্ত করার বিষয় হলো যে অপপ্রয়োগের একটা রাজনীতি আছে। ওই অপপ্রয়োগটা কেবলমাত্র স্বেচ্ছাচারিতা থেকে হয় না, ওই স্বেচ্ছাচারিতার একটা রাজনীতি আছে। আমি একটা নিজের উদাহরণ দিই। আমার নামে 5টা 6টা ফেক আইডি আছে। আমার একটা ফেসবুক আইডি আছে ব্লু ব্যাচ দেওয়া। আপনি জানলে দুঃখ পাবেন, আমিও দুঃখিত। আমি আপনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এর মধ্যে এই 5টা আইডির একটা থেকে প্রায় প্রতিদিন আমার নামে আপনাকে গালি দেওয়া হয়। আমি কোনোদিন আপনাকে গালি দিই নাই, আপনার সঙ্গে আমার দ্বিমত আছে। এখন এই যে সিকিউরিটি অথরিটিস তারা কোন গ্রামের কোন ছেলে এক লাইন সরকারের বিরুদ্ধে বললো বা সমালোচনা করলো, সেটার জন্য মামলা করে। আর আমি যে আহ্বান জানাচ্ছি রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, যে ভাই আমার এইটা ছাড়া আর কোনো কিছু নাই। এইটা আপনার নির্বাচন, আপনার যে ডিজিটাল সরকারি কর্তৃপক্ষ দেখে না, এটা কি আমাকে মানতে হবে? তাহলে ওটা কেন করে? ওইটা একটা রাজনীতি। অর্থাৎ আমার মুখ দিয়ে এমন লোকরা এমন কথা বলায় যাতে আমার যে ইমেজ যেটুকু আছে বা যেই ধরনের ইমেজ সেটা ক্ষতিগ্রস্ত হয়। এইটা কিন্তু এই অপপ্রয়োগের রাজনীতি, উপেক্ষার, ইগনোর করার রাজনীতি। এই জন্যই বলছি যে রাজনৈতিক ব্যবস্থাটাই যদি কর্তৃত্ববাদী হয়, কর্তৃত্ববাদী রাজনীতি তো কখনোই মত প্রকাশের ক্ষমতাকে মনোপলাইজ না করে টিকতে পারে না। পৃথিবীর যেখানেই একদলীয় ব্যবস্থা ছিল তখনই সংবাদপত্র সব এক দলের ছিল। সোভিয়েত ইউনিয়নও ছিল, চায়নাতেও আছে, বাকশাল আমলও ছিল। বাংলাদেশ সেই দিকে যাচ্ছে, ফলে ওইটা ঘোষণার দাঁত দিতে পারছে না বলে। আর আমি বলেছি আইনটার থেকে বিপজ্জনক, কিন্তু আইনটা দ্বারা সৃষ্ট যে আতঙ্ক, সেটা, এই আতঙ্ক জারি থাকবার কারণেই হয়তো ওই যে মামলার যে সংখ্যা কম আপনি বলছেন, তথ্য হিসাবে সত্য। কারণ কি, তখন আর মানুষ সমালোচনা করতে ভয় পায়। ফলে আপনি যদি একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের আলোকে, তার চেতনার আলোকে, এই সমস্ত অগণতান্ত্রিক আইন, স্বৈরতান্ত্রিক রাজনীতি, আপনার এই যে ডিসক্রিমিনেটরি ইকোনমিক পলিসিস, এগুলি বাদ দিতে হবে আর সহি রাজনীতি করতে হবে। হেফাজত ইসলাম কখনো আপনার গণতান্ত্রিক বন্ধু, কখনো আপনার, এইটা হতে পারে না। এইটা দিয়ে আপনি আপনার কথা তো মানুষ বিশ্বাস করবেন। আমি বিশ্বাস করতে যে আপনি গণতন্ত্রকে চান, কিন্তু আপনি যদি আজকে সে বন্ধু হয়, সে বন্ধু হয়, আপনার ক্রেডিবল রাজনীতির যে ক্রেডিবিলিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে একটা ক্রেডিবল সরকার যখন এই গণতন্ত্রের কথা বলবে, আমার মনে হয় বিশাল ডোরকুপে আছেন, সংযোগ বিচ্ছিন্ন। আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, এই পর্যায়ে বলবার জন্য আমি অনুরোধ করছি প্রফেসর আলী রিয়াজকে। অন্যান্য নির্ধারিত আলোচকদের বক্তব্য আমরা শুনলাম, অনেকগুলো প্রসঙ্গ তারা তুলে এনেছেন। সো প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ জিলুর। ইনু ভাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন, অনেকগুলো সমালোচনা করেছেন। কিছু বিস্তারিত আলোচনার দাবি করে, সবগুলো বলা যাবে না, কিন্তু কতগুলি জিনিস স্পষ্ট করা দরকার। 25 ধারার কথা উনি বলেছেন, রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করিবার বা বিভ্রান্তি ছড়াইবার বা
তদুদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও কোন তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ বা প্রচার করেন বা করিতে সহায়তা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। এটা রাজনৈতিক, এটা ক্লিয়ারলি পলিটিক্যাল। এইটা এখন 25 ধারা নিয়ে যখন আমি বলছি, তাতে বলছেন যেন এটা তো জামিনযোগ্য, তাতেই আমাদের আনন্দিত হওয়া উচিত না। আমি আনন্দিত হতে পারছি না। রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করার জন্য, সেই ভাবমূর্তি সাংবাদিক বলে বলছি না, কোন সাংবাদিক, প্রশ্নটা আমি পরে আনবো, নাগরিকের অধিকারের প্রশ্ন। এই ক্ষেত্রে বিনু ভাই শেষের দিকে এসে গণতন্ত্রের প্যারামিটার তৈরি করেছেন, তো আমি দুটো বাক্য বলবো এই ব্যাপারে। সেটা হচ্ছে 1 নম্বর বিষয়, যে তাহলে 25 ধারায় খুব ক্লিয়ারলি একটা পলিটিক্যাল স্টান্স নেওয়া হয়েছে যে রাষ্ট্রের ভাবমূর্তি বলে একটা কিছু তৈরি হয়েছে, সেই ভাবমূর্তি আমি যদি কেউ ক্ষুণ্ণ করে কোনো নাগরিক, তাহলে তিনি দোষী সাব্যস্ত হবেন, অপরাধী বলে সাব্যস্ত, এবং সেটাই হচ্ছে। কি লেখা যাচ্ছে না এখন আলিরিয়ার সাহেব, 25 ধারা কিন্তু রাষ্ট্র না, ওটা 31 ধারাতে আছে অন্য। 25টা হচ্ছে এই নন কগনিজেবল অফেন্স। এখানে এখন প্রশ্ন হচ্ছে, না না আমি বলছি, না না ইনোভে আমাকে শেষ করতে দিন। বিষয়টা হচ্ছে যে আপনি 25 বলেন 31 বলেন, রাষ্ট্রের ভাবমূর্তির কথা যখন আপনি বলছেন, ইজ ইট এ পলিটিক্যাল স্টান্স? এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? এখন সেই রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো নাগরিক, সেটা সাংবাদিক বলে, যে কোনো নাগরিকেরই তো এই অধিকার থাকার কথা যে সে রাষ্ট্রকে প্রশ্ন করতে পারে। আইন তৈরি করা হচ্ছে যেটা বলছে যে নাগরিকের এই অধিকার থাকবে না। এই জায়গায় আমার আপত্তিটা, যে কারণে আমি বাতিলের কথা বলছি। কোন গণতান্ত্রিক বলে দাবিদার কোন, আপনি গণতন্ত্রের প্যারামিটারের কথা বলেছেন, আমি সে জায়গায় আসবো। 2 নম্বর হচ্ছে সাংবাদিকদের মুক্ত করার জন্য মন্ত্রীকে বলতে হয়েছে, তার মানে আদালতকে প্রশাসন প্রভাবিত করেছে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইন্টারফেয়ার করছে, এটা আপনি বলেছেন, আমি যদি বুঝে থাকি, ভুল হয়ে থাকলে প্লিজ কারেক্ট মি। তাহলে একজন নাগরিকের ক্ষেত্রে কি হবে যিনি সাংবাদিক নন? তার ক্ষেত্রে কি হবে? আপনার অনেকে আমার এই ব্যাখ্যাটা বলছেন যে অপপ্রয়োগ। আমি অপপ্রয়োগ বলি না, আমি সবসময় বলি প্রয়োগ। আইনটা তৈরি করা হয়েছে যখন, তার আগে আইসিটি অ্যাক্টের 57 নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছিল, সে সমস্ত আলোচনায় বলা হয়েছিল যে জিনিসগুলো থাকবে না। তারপরে সেগুলো এসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে যে খুব মানে কনসিয়াসলি ডিসাইড করা হয়েছে যেটা ভেঙে 3টা অংশ করে নাগরিকদের এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা হবে। এখন যেটা দাঁড়াচ্ছে যে আপনি বলছেন যে হ্যাঁ অনেকেই তো জামিন পেয়ে যাচ্ছে, কিন্তু একজনও যদি জামিন না পেয়ে থাকে, একজনও যদি ইস্যু হয়ে থাকে, একটা আইন এমন ভাবে তৈরি করা হচ্ছে যে মানে অ্যাটলিস্ট একজন লোকের জন্য কথা বলার অধিকারের ক্ষেত্রে তাকে যেটা যে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। আপনি বলছেন যে কি লেখা যাচ্ছে না, কি লেখা যাচ্ছে না তার একটা উদাহরণ দিই। বাংলাদেশে গত 1 বছরে কয়টা কাগজ, কয়টা কার্টুন ছাপতে পেরেছে? নুরুল কবিরকে চলে গেছেন কিনা আমি জানি না, নুরুল কবিরের কাগজ আমি মাঝে মধ্যে দেখি। এক সময় বাংলাদেশের তখনকার অন্তত পক্ষে অন্যতম প্রচারিত সংবাদপত্র প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রচুর পরিমাণে কার্টুন ছাপাতো। কার্টুন ছাপাটা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে। এখন বলবেন যে সম্পাদকরা আটক হয়নি, এটা যদি যুক্তি হয় যে তার মানে আইনটা ভালো, আমি আপনার সাথে এগ্রি করতে পারছি না। সম্পাদকদের সোশ্যাল স্ট্যাটাস আছে, সেই কারণে ওনারা অভিযুক্ত হচ্ছেন না, কিন্তু যে ফিয়ারটা তৈরি করা হয়েছে, সাংবাদিকরা সম্প্রতি একজন সংবাদপত্রের সম্পাদক লিখেই বলেছেন তিনি ভয়ে থাকেন। মাহফুজা নাম বিদেশি একটি সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। মতিউর রহমান চৌধুরী সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনে বোধহয় আমি লেখাটা দেখেছি, বোধহয় তার কাগজে ছাপা হয়েছে। এই ফিয়ারটা তো তৈরি হয়েছে, ফিয়ারটার বিভিন্ন কারণের মধ্যে একটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আটকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আদালত কেন জামিন দিচ্ছে না, এখন এমন ভাবে আইনটা করা হয়েছে যার মধ্যে ভাবমূর্তির প্রশ্ন আছে, যার মধ্যে ধরুন মানে কারো সম্পর্কে লিখলেই সংক্ষুব্ধ হয়ে 100 জন লোক ইসেতে যেতে পারছে, থানায় যেতে পারছে, অভিযোগ করতে পারছে। বাস্তবতা হচ্ছে এই যে
আমি যদি এখন থানায় উপস্থিত হই, যেই থানায় উপস্থিত হয়ে আমি যদি বলি যে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে বলে আসিফ নজরুলের লেখায় আমার কাছে মনে হয়েছে, আমি মামলা করতে চাই, তাহলে আমার মনে হয় না কোনো পুলিশ অফিসারের পক্ষে এটা ইগনোর করা সম্ভব। এটা বাস্তবতা। আমরা এখন সেটা মানবো কিনা সেটা অন্য প্রশ্ন। এখন গ্রেফতারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই আইন ব্যবস্থা করেছে যে আগে আটক করা হবে, তারপরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এর মধ্যে আরেকটা একটা অমিনাস জিনিস আছে যেটা আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আটক হওয়া মানে তাদের পরিবার অভিযোগ করছে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর তারা 2-3 দিন থাকছেন না, তারপরে যখন তারা যাচ্ছেন তখন তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হচ্ছে। কাজলের ক্ষেত্রে তাই হয়েছে। কাজল হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। কিংবা ধরুন কিশোর ছাড়া পাওয়ার পর আমরা দেখছি রীতিমতো মাঝখানে টর্চার হয়েছে। এখন বলবেন এটা কি আইনের মধ্যে আছে? এখন আইনের মধ্যে নাই, কিন্তু যে আইন এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছে তার দায় কে নেবে? কাউকে তো না কাউকে নিতেই হবে। ফলে গ্রেফতারের ক্ষেত্রে মানে সম্পাদকরা গ্রেফতার হচ্ছেন না, অতএব আইনটা ভালোই, এই যুক্তি আমি ঠিক মানতে পারছি না। আমি এই যুক্তিটা মানতে পারছি না যে যেহেতু জামিন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই জামিন হচ্ছে, কিন্তু একজন হলেও তো জামিন হচ্ছে না। মুস্তাককে তো মারা যেতে হয়েছে, কিশোরকে তো অত্যাচারিত হতে হয়েছে, কাজল তো এখনো 3-3টা মামলার মধ্যে আটকা আছে এবং গায়েব হয়ে গিয়েছিল, এবং ফেরত আসার পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এরকম অসংখ্য মামলা আছে। আপনি বলছেন যে অন্য আইনগুলো মানে অন্য অভিযোগগুলো কিভাবে মোকাবেলা করা হবে। এই আলোচনা যখন আর্টিকেল 50 মানে আপনার ওই আইসিটি অ্যাক্টের 57 নিয়ে আলোচনার সময় আলোচনাগুলো তো হয়েছে, তার আলোকে প্রতিশ্রুতি ছিল সংস্কারের, সরকার সেটা করেননি। সংস্কারের বদলে যেটা হয়েছে সেটা হচ্ছে আরো মানে ড্রাকোনিয়ান একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এগুলোকে বিবেচনায় নেব না কেন? কারণ হচ্ছে 2 বছর 2.5 বছর আগে এটা তো আলোচনাটা আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আইনটা হওয়ার আগে কিন্তু আলোচনাটা শুরু হয়েছে। এগুলো কগনিজেন্সে আমলে নেওয়া যেত, বিবেচনা করা যেত, আলোচনা করা যেত, এবং আলোচনা করাও হয়েছে। কিন্তু তার পরিণতি হচ্ছে এমন একটা আইন যে আইনটার মধ্যে আপনিও বলছেন যে ভয়াবহ রকম অস্পষ্টতা থেকে গেছে। ভয়াবহ বলে আচ্ছা, আমি ভয়াবহ অস্পষ্টতা থেকে, এইটুকু তো আপনি স্বীকার করছেন। এবং 2.5 বছর পরে এসেও আমরা বলছি আইন তো তৈরি হয়েছে, অক্টোবরে বহাল হয়েছে, কিন্তু মন্ত্রিসভায় খসড়া তো জানুয়ারি মাসে 2018 সালে অনুমোদিত হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। অস্পষ্টতা ছিল, আপত্তি ছিল, একমাত্র পুলিশের আপত্তি ছাড়া, এবং যেই পুলিশের আপত্তি নেওয়ার কারণে পরিণতিটা হয়েছে এই যে পুলিশের হাতে জাজ জুরি এক্সিকিউশনের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। যে আইনটা তৈরি করা হয়েছে, যে আইনের মধ্যে ভিজিলেন্টি জাস্টিসের ব্যবস্থা করা হয়েছে, আমরা জানতে পারি যে এটা ভিজিলেন্টি জাস্টিস হবে। আপনি এখন সেটা ডিফেন্ড করছেন যে ভিজিলেন্টি জাস্টিসটা ঠিক আছে, মানে আমি আপনার বিরুদ্ধে চাইলেই গিয়ে মামলা করতে পারবো যে আপনি কিছু একটা বলেছেন, বা আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা করতে পারবো যে আসিফ নজরুল কিছু একটা বলেছে যেটা আমাকে আমার বিরুদ্ধে বলেনি, বলেছে আপনার বিরুদ্ধে। আমি এখন গিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা করতে পারি, 5টা মামলা করতে পারি। এটা তো আইনের মধ্যে তৈরি করা হয়েছে, তাই না? তো আইন তো সেখানে স্পষ্ট। এখন নাম্বার কখনোই ম্যাটার করে না। হাজার 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 গণমাধ্যম থাকার অর্থ এই নয় গণমাধ্যম স্বাধীন। মানে অন্যদিকে নুরুল কবির যেটা বলেছে যে একদলীয় ব্যবস্থাতে ওই সংবাদপত্রগুলোর সংখ্যা কম হতে পারে, তাতেও মানে কম হলেও ভালো না, লক্ষ লক্ষ হলেও ভালো না, লক্ষ লক্ষ হতে কিছুই প্রমাণিত হয় না। আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য তো মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনাও ঘটেছে, কিংবা ধরুন তাকে আটক করার ঘটনা ঘটেছে, একটি কিশোরকে শেষ পর্যন্ত আটক করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা তো আমরা দেখতেই পাচ্ছি। সর্বশেষে যেটা রাজনৈতিক প্রশ্ন, এই আলোচনা জিলুর বলেছে অন্যদিন হয়তো করা যাবে। গণতন্ত্রের প্যারামিটারের কথা আপনি বলছেন যে গণতন্ত্র পপুলার সভারেন্টি যে মানবে সেই গণতন্ত্রের মানে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে পপুলার সভারেন্টি, রিপ্রেজেন্টেশন। তো পপুলার সভারেন্টি যে মান, গণতন্ত্র কোনো ডিমার্কেশন হতে পারে না যে আমি গণতন্ত্র বিষয়ে আপনি যাদেরকে বিভিন্ন বিশেষণে ভূষিত করছেন যে
গণতন্ত্র অংশগ্রহণ করার অধিকার তাদের আছে যতক্ষণ না পর্যন্ত আইনিভাবে তাদের কোনো না কোনো কারণে আপনি বেআইনি ঘোষণা করছেন। এবং সেটাও আবার প্রশ্ন সাপেক্ষ, কাকে বেআইনি ঘোষণা করে তারও একটা রাজনীতি, কিন্তু গণতন্ত্র ডিমার্কেশন দিয়ে হবে না। এটা রাষ্ট্রবিজ্ঞান বলে না যে কোথাও গণতন্ত্রের কোন ডিফাইন্ড ইচ্ছা থাকতে হবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় পপুলার সভারেন্টি রিপ্রেজেন্টেশনের প্রশ্ন যদি থাকে যে হ্যাঁ মানে এগুলি তারা মেনে নিচ্ছে, মেনে নিয়ে এসে করবে। পপুলার সভারেন্টি তো এখন অনেকেই মানে না। পপুলার সভারেন্টি মানলে যে ডিভাইন রাইট নাই, এইটা বহু আগে রাষ্ট্রবিজ্ঞানীরা বহুভাবে বলেছে যে ডিভাইন রাইট নাই, রাজার কোনো রাইট নেই, অন্যর কোনো রাইট নেই। রাইট আলটিমেটলি মানে সভারেন্টিটা পাবলিকের, সে সেটা এক্সারসাইজ করার জন্য কাউকে দেয় অথবা দেয় না। এবং সেই জন্যই কনসেন্ট অফ দ্য গভর্নমেন্টের প্রশ্ন হচ্ছে, কনসেন্টটা নাই, এটাই হচ্ছে বাস্তবতা। এনিওয়ে আমি ওইখানে স্টপ করি আর কি এখন। ধন্যবাদ। গণতন্ত্র নিয়ে আলোচনা থাক জিল্লুর সাহেব, ওটা নিয়ে আলোচনা খুব ভালো আলোচনা। তো বাংলাদেশের গণতন্ত্র বিকাশ কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা পরে। তো এখন যদি একটা আইনে থাকে যে ক খ গ এরা আইনে ভোট করতে পারবে, তা ভোট করতে পারবে, এরা ঠিকই বলেছেন। কিন্তু তারা যদি কোনো কারণে অগণতান্ত্রিক শক্তি হয় তাহলে সেখানে একটা প্রচার শুরু হবে যে এই আইনটা সংশোধন করেন অথবা ওদেরকে ব্যান করে দেন। তো যতক্ষণ ব্যান না হচ্ছে, এটা তো বলার অধিকার আছে যে এই যারা ডিভাইন রাইট মানে আধ্যাত্মিক ঐশ্বরিক ক্ষমতায় মানে দেশ চালাবে বা মানুষের জীবন চালাবে, তারা গণতন্ত্রে বসবাস করতে পারে না। এই কথা তো বলতে পারি, তাই না? সুতরাং এই কথা বলতে পারি এবং আলটিমেটলি সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করবে। তো এই আলোচনা থাক। এখানে আপনি যে যত সহজে বলেছেন যে জিল্লুর সাহেব যে আসিফ নজরুলের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যায় বললো আর মামলা নিয়ে নিল, এত সোজা না বিষয়টা। আপনি পুলিশ অফিসারদের সঙ্গে একটু কথা বলেন। এই আমলে 9 বছরে এই ওসি সাহেব, এসপি সাহেব 2 রকম ক্যাটাগরি আছে। একটা আছে মনে করেন দলের কর্মী হয়ে গেছে, সব আমলই হয় দলের কর্মী, অর্থাৎ দলের কর্মী চাইতেও মনে হচ্ছে কুষ্টিয়া জেলার সভাপতি উনি এসপি সাহেব বা ডিসি সাহেব জেনারেল সেক্রেটারি, এরকম ভাবও আছে। কিন্তু আবার এরকম অফিসারও আছে যে 40টা এমপি ফোন করার পরেও মামলা রুজু করে না, নেই না। আইনে যা আছে দেখবো, এভিডেন্স দেখে প্রাইমারি একটা তদন্ত করে তারপরে যায়। সুতরাং আমি যদি বলি যে আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা নিতে হবে, চট করে এইভাবে মামলা হয় না। তবে যেসব মামলা হয়েছে সেখানে লোকালি যে আইন প্রয়োগকারী সংস্থার যে গাফিলতি, এবং আমি আগেই বলেছি সেটা কি মিস্টার হাসানুল্লাহ কি মানে অন্য কোথাও থেকে ইঙ্গিত দরকার হয়, মানে আপনাদের মতো উপরের দিক থেকে ইঙ্গিত দরকার হয়? আমি আসি এখানে মানে আমাকে শেষও করতে হবে। এখানে আমি শেষ করে দিচ্ছি। আমার কথা হচ্ছে যে আপনি এই শব্দটা ব্যবহার করেন যে আমাদের সমাজে যখন আইনের শাসনটা শক্তিশালী না, তখন প্রভাবশালী ব্যক্তি, তিনি কোটি টাকার মালিকও হতে পারেন অথবা একটা এমপিও হতে পারেন, বিরোধী দলের নেতাও হতে পারেন। আমি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম, কিন্তু আমি রাজনৈতিক দলের কারণে আমাকে মনে করতে এই দলের একটা প্রভাব আছে। সুতরাং আমার একটা টেলিফোনে আপনাকে হয়রানি হতে পারে। যেহেতু আইনের শাসনটা, সুশাসনটা শক্ত পাটাতনের উপরে দাঁড়িয়ে নাই, সেহেতু প্রভাবশালী ব্যক্তিরা এখানে বহুত জায়গায় হস্তক্ষেপ করে এবং আইনটাকে সেইভাবে প্রয়োগ করার চেষ্টা করে। এর জন্য অনেক হয়রানি হয়, আমরা জানি। আমি আবারও বলবো যে যেই যুক্তিগুলো আলী রিয়াজ সাহেব দিচ্ছেন, আমি আবারও বলবো যে ডিজিটাল জগৎটাকে ব্যবস্থাপনা করার জন্য তাহলে কি আইন দিবেন সেটা আপনি ভবিষ্যতে বলেন। তার আগে এটা বাতিল না করে বরঞ্চ রিভিউর কথা বলেন। সরকার না করলে রিভিউ করার, আপনি যেটা বললেন, আমি উদ্যোগ নিব, কি কোন জায়গায় রিভিউ করা যায় আমি উদ্যোগ নিব। আমার সংসদীয় কমিটির থেকে আমি উদ্যোগ নিয়ে আমি পেশ করব। আপনারা সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের অবজারভেশন গুলো আপনারা দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাসানুল্লাহ কিনু। আজকের এই আলোচনার ইতি টানবার জন্য আমি অনুরোধ করছি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিরিজ চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব। ডিজিটাল নিরাপত্তা আইন
আলোচনাটা অনেক জ্ঞান গর্ভ আলোচনা হয়েছে, আইনি দিক দেখা হয়েছে, সংবাদপত্রের দিক দেখা হয়েছে। আমি সংক্ষেপে শুধু বলবো যে এই যে আইনের শেষের দিকে যে আলোচনাটা গড়িয়ে গিয়েছে যে আইনের অপপ্রয়োগ নিয়ে, এই আইনটি আসলে একটা আইন। প্রয়োগ অপপ্রয়োগ দুটোই কিন্তু জনগণের জন্য ক্ষতিকর। কেন বলছি এই কথাটা? যে আজকে এই আইনের মাধ্যমে আপনি বাংলাদেশের পুলিশকে অরওয়েলের থট পুলিশ বানিয়ে দিয়েছেন। আমি কি আগামী 5 মিনিটে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কোনো কথা বলবো কি বলবো না, সেটা চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে একজন পুলিশ অফিসারকে। তুমি যদি মনে করেন ডক্টর মঞ্জুর চৌধুরী এখন এই ওয়েবিনারে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে পারেন বলে তার কাছে প্রতীয়মান হয়, উনি কিন্তু আমাকে বিনা পরোয়ানিতে গ্রেপ্তার করতে পারেন, আমার ল্যাপটপ সিজ করতে পারেন। এটা তো আমি মনে করি কি যে সেই মানে হিটলারের দেশের মতো অবস্থা হয়ে গেছে। সকল আইনের একটা দর্শন আছে যে আইনি আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনা হয়, সেই অভিযোগ তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখবেন যে আমি সেই অপরাধটা করেছি কিনা। কিন্তু এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক ধারাই আছে যে অভিযোগ করলেই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মৌলিক অধিকার হিসেবে বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতাকে নিশ্চিত করা হয়েছে। এবং 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এই মৌলিক অধিকারের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। আমি কোনো আইনজ্ঞ নই, কিন্তু আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে বলতে পারি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক ধারাই আছে যেটা আমাদের এই মৌলিক স্বাধীনতাকে, মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি মনে করি কি এই আইন থাকার কোনো প্রয়োজন নাই। এই আইনের পরিবর্তে নতুন আইন করা উচিত, কারণ ডিজিটাল সিকিউরিটির দরকার আছে। কারণ আপনি দেখুন যে সাইবার সন্ত্রাস বলে একটা বিষয় আছে। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে ডিজিটাল সন্ত্রাসের মাধ্যমে, ডিজিটাল চুরির মাধ্যমে। কিন্তু আমরা সেখানে কি মামলা করেছি? মামলা করলেও সে মামলা তদন্ত কোথায় হয়েছে? আপনি দেখুন এই যে আমরা যে কয়েকটা মামলা দেখেছি, এই যে 600-র মতো মামলা, তার ভিতর মধ্যে একটা মামলা হয়েছে এই 27 নম্বর ধারায়, যেটা সাইবার সন্ত্রাসের। অথচ আমরা গতকাল তার আগের দিন দেখেছি যে সামাজিক মাধ্যমে শত লোক ভায়োলেন্স করার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়ার জন্য, জনগণকে আঘাত করার জন্য ওপেনলি আপনার আহ্বান জানানো হচ্ছে। এগুলি কিন্তু কোনো বিবেচনায় নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কারণ এই আইনটা তৈরি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এবং এটা ভবিষ্যতে এই আইন যদি থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে। আমাদের সাইবার স্পেসের নিয়ম মানার জন্য, সবাইকে একটা ইসের মধ্যে আনার জন্য, আইনের মধ্যে আনার জন্য একটা অ্যাক্টের দরকার আছে। এ বিষয়ে আমি মাননীয় প্রাক্তন মন্ত্রীর সাথে একমত। কিন্তু তার মানে এই না কারণ এটা একটা ফ্রাঙ্কেনস্টাইন আপনারা তৈরি করে ফেলেছেন। এই ফ্রাঙ্কেনস্টাইনকে রিফর্ম করা যায় না। ফ্রাঙ্কেনস্টাইনকে কবর দিয়ে নতুন আইন করতে হবে। আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না এই বিষয়ে, শুধু এটাই আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে, এবং ধন্যবাদ অন্যান্য সম্মানিত আলোচকদেরকে হাসানুল্লাহ কিনু, প্রফেসর আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল মিশন কি আলোচনা অংশ নেবার জন্য। যেটি ডক্টর চৌধুরী একেবারে শেষ প্রান্তে বলছিলেন যে ফ্রাঙ্কেনস্টাইনকে আসলে রিফর্ম করা যায় না, এটিকে বাতিল করতে হবে। ডিজিটাল স্পেসের জন্য নিঃসন্দেহে আইন এবং বিধিমালা থাকা দরকার, সেটির বিপক্ষে কেউ নয়। তবে এই আইনটি আসলে কোনো অবস্থাতেই গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ না। সো এই আইনটি বাতিল করে নতুন আইন ডিজিটাল স্পেসের জন্য করা দরকার। এবং সেই সঙ্গে এই আইন কেন, এই আইনের প্রয়োগ, যে আলোচনা এখানে পুরো সময় জুড়ে হলো, তার সঙ্গে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, নির্বাচন সবটাই নিবিড়ভাবে সম্পর্কিত। কাজে ওই জায়গাগুলোর উপরে আসলে জোর দিলে এই ধরনের আইনের প্রয়োজনীয়তা, মানে যেটি আমরা বাতিল করবার কথা বলছি, সেটি যে অতীব প্রয়োজনীয়, সেটি আরো সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এবং ওই বিষয়গুলো যদি আমরা গণতন্ত্র নিশ্চিত করতে পারি, আইনের শাসন, সুশাসন নিশ্চিত করতে পারি, তাহলে এই ধরনের বিষয় থেকে বাংলাদেশের জনগণকে দ্রুত মুক্তি দেওয়া সম্ভব। দর্শক, আমাদের সঙ্গে যারা এই আলোচনায় অংশ নেন তাদেরকে ধন্যবাদ। যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের সঙ্গে
আলোচনায় অংশ নিয়েছেন, শুনেছেন আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে।